মা লিখেছেন মেক্সিম গোর্কি। প্রথম খণ্ড, প্রথম পর্ব। রোজ রোজই সেই ভোর না হতেই কারখানার বাঁশিটার কাপা কাপা বিশ্রী চিৎকার। কুলিবস্তির ধোঁয়াটে তেল চিটে আকাশটা আঁতকে ওঠে। পেশিগুলো চাঙা হয়ে ওঠার আগেই গোমর ঝাপসা অন্ধকারে ঘুম ভেঙে ধরফর করে ওঠে খুপড়িগুলো থেকে। অন্ধকার মুখে মানুষগুলো বেরিয়ে আসে ভয় খাওয়া আরশোলার মতো। কনকনে ঠান্ডা, শেষ রাতের আধার তখনও লেগে থাকে ভোরের গায়ে। এবড়ো থেবড়ো রাস্তাটা দিয়ে চলে ওরা। কারখানার উঁচু উঁচু পাথরে খুপড়িগুলো ওদেরই অপেক্ষায় দাঁড়িয়ে আছে নির্বিকার আত্মপ্রত্যয়ে। তাদের সার বাঁধা চৌকো চৌকো তৈলাক্ত চোখের আলো পড়ে এদো রাস্তাটার ওপর। মানুষগুলোর পায়ের তলায় কাদা ছপছপ করে। কর্কশ, মোটা, ঘুম জোড়ানো কণ্ঠের গালাগালি আর খিস্তির তোড়ে বাতাস বিদীর্ণ হয়। তাদের দিকে ভেসে আসে আর নানা শব্দ, কারখানার যন্ত্রদানবের গর্জন আর বাষ্পের ফসফসানি। কুলিবস্তির ওপরে মাথা উঁচিয়ে থাকে বিরস কালো চিমড়িগুলো, মোটা মোটা উঁচনো গদার মতো। তারপর যখন সন্ধে হয়, পরন্ত সূর্যের ক্লান্ত ছায়া এলিয়ে পড়ে জানালায় জানালায়। পোড়া কয়লার ছায়ের মতো করে কারখানাটা তার পাথুরে ভুঁড়ি থেকে মানুষগুলোকে উগরে ফেলে। আবার সেই নোংরা রাস্তা বেয়ে কালিঝুলি মাখা কালো কঠোর মুখের মিছিল। ক্ষুধার্ত ঠোঁটের ফাঁকে দাঁতগুলো ঝিলিক দেয়। কলের তেল কালির গন্ধ বেরিয়ে চটচটে গা দিয়ে। কিন্তু এবেলা ওদের গলার স্বরে ফুর্তির, এমনকি আনন্দের সুর। আজকের মতো খাটুনি সারা, এখন ঘরে ফিরে রাতের খাবার খেয়ে শরীরটা এড়িয়ে দেওয়া। ওদের গিলে খায় কারখানাটা, আর দেহের শক্তি নিংড়ে নিংড়ে যতটা পারে শুষে নেয় যন্ত্রদানব। এমনি করে দিন যায়, একেবারে মুছে নিশ্চিহ্ন হয়ে যায়। আর এক পা করে মানুষগুলোর এগোয় কবরের দিকে। কিন্তু তা হোক, এখনকার মতো তো দেহটা বিশ্রাম পাবে, সেই আশায় আর ধোঁয়া ভরা মদের আড্ডায় কল্পনায় ওরা এখন মশগুল। রবিবার দিন ঘুম ভাঙতে বেলা 10টা। বিয়ে থাওয়া কড়া সংসারী গেরস্ত গোছের যারা, তারা ওঠে পোশাকি কাপড় পরে গির্জায় যেতে যেতে। ধর্মে মতি নেই বলে গাল দিতে থাকে ছেলে ছোকরাদের। উপাসনার পর বাড়ি ফিরে পিঠে তিঠে খেয়ে আবার লম্বা ঘুম সেই সন্ধে অবধি। বছরের পর বছর হাড় ভাঙা খাটুনিতে দেহটা ক্ষয়ে ক্ষয়ে ওদের খিদে মরে যায়। মদ খেয়ে ভোতা খিদেটাকে শান দিতে যায়, কিন্তু কড়া ভোৎকার ঝাঁজে পেটের নাড়িগুলো চিরবিরিয়ে ওঠে। সন্ধ্যের সময় একটু বেড়াতে যায় অলস পায়ে। বেরোবার সময়ে গালুস থাকলে ওটাই পরে বেরোবে, হোক না রাস্তা খটখটে শুকনো। আর ছাতা থাকলে বৃষ্টি না পড়লেও তার সঙ্গে নিয়ে বেরোনো যায়। কারো সঙ্গে দেখা সাক্ষাৎ হলে সেই একই কথা, কারখানা, যন্ত্র আর ফোরম্যানের পাপান্ত। কাজ ছাড়া ওদের কোনো কথা নেই, কোনো চিন্তা নেই। পান সেই একঘেয়ে দিন। এরই মধ্যে কদাচিৎ এক আধটা অতি ক্ষীণ ভীরু চিন্তার ফুলকি ঝলক দিয়ে ওঠে। বাড়ি ফিরে ঝগড়া লাগে বউয়ের সঙ্গে, প্রায় ঠ্যাঙায় তাকে ঘুষি মারতে ছাড়ে না। চ্যাংড়ারা সুরিখানায় যায় অথবা বন্ধু বান্ধবের বাড়ি আড্ডা দেয়, অ্যাকর্ডিয়ন বাজিয়ে অশ্লীল গান গায়, নাচে, গালাগালি দেয় আর কষে মদ খায়। খাটুনিতে অবসন্ন দেহটা সইতে পারে না, নেশা ধরে সহজেই। কি যেন একটা অজানা অস্থির জ্বালা বুকের মধ্যে জ্বলতে থাকে সবকিছুর তলায়। বেরোবার পথ চাই মনের জ্বালায় সামান্য কারণেই তারা খেয়াখেয়ি করে পাশব হিংস্রতায়, কথায় কথায় হাতাহাতি, রক্তারক্তি, হাত পা মাথা ভাঙা, কখনো কখনো খুনোখুনি পর্যন্ত। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটুকু ওদের বেলায় কি যেন এক বিদ্বেষে বিষিয়ে থাকে, যে কোনো মুহূর্তে ফেটে বেরিয়ে পড়ে। ও বিষ ছেড়ে ফেলা যায় না।
ওটা ওদের দেহের অনপনেও ক্লান্তির মতোই। বাপ থেকে বেটায় সংক্রমিত হয় সে বিষ, কালো ছায়ার মতো একেবারে কবর পর্যন্ত অনুসরণ করে। ওই বিষের জ্বালাই ওরা অযথা ক্রূর ও জঘন্য সব অপরাধ করে থাকে। রবিবারগুলোয় ছোকরারা অনেক রাত্রির বাড়ি ফেরে ছেঁড়া কাপড়ে, সর্বাঙ্গ ধুলো কাদা মাখা, কালশিটে পড়া চোখ, জখমি নাক। কখনো আবার বন্ধুদের ঠেঙে এসে বিদ্বেষের সঙ্গে আস্ফালন করে, আর নয়তো গুতুনি খেয়ে কাঁদতে কাঁদতে আসে। গোমরা মুখে গজরায়, মাতাল, করুণ, অসহায়, নেককারজনক কতগুলো মানুষ। কোনো কোনো দিন ছেলেরা বাড়ি ফেরে না, পার মাতাল হয়ে পড়ে থাকে রাস্তার ধারে বা বেড়ার আড়ালে, নয়তো আড্ডাখানার মেঝেতে। বাপমা খুঁজে পেতে কুড়িয়ে আনে, যাচ্ছে তাই করে, গালিগালাজ করে, ভৎকা ঠাসা অসার গতরগুলোর উপর লাগায় ঠ্যাঙানি। কম বেশি যত্নশীল যেসব মা বাপ, তারা ধরে নিয়ে বিছানায় ফেলে ওদের, যাতে পরের দিন সাত সকালে কারখানার ক্রুদ্ধ বাসিটা যখন ভোরের আলো ঠেলে আধারের ঢেউয়ের মতো তেড়ে ফুরে এগিয়ে আসে, তখন আবার ওদের তুলে দিতে পারে। বড়রা রাগ করে, ছেলেদের পেটায়ও বটে, কিন্তু ওদের মাতলামি আর মারামারিটা অস্বাভাবিক ভাবে না। নিজেরাও করেছে যখন চ্যাংড়া ছিল, বাপ মায়ের কাছে এমনই ঠ্যাঙানিও তাই খেয়েছে। এমনি ভাবেই তো চলে এসেছে ওদের জীবন। একটানা ঢিমে ঢিমে স্রোতে গড়িয়ে গড়িয়ে চলেছে বছরের পর বছর। তারা ঘোলা জল সবই বাধা পড়ে আছে নিত্যই একই কাজ করার, একই কথা ভাবার, আদ্যিকালের সেই পুরনো চালচলন আর রীতিনীতির কঠিন পার বাধা হয়ে। সে স্রোত বদলাবার বাসনা কারও নেই। মাঝে মাঝে বস্তিতে ভিনদেশ থেকে মানুষজন আসে, গোড়ার দিকে তারা স্রেফ ভিনদেশি বলে বাসিন্দাদের আগ্রহ জাগায়। তারপর তাদের আগেরকার কাজের জায়গায় গল্প বলে ভাষা ভাষা অস্পষ্ট এক ধরনের আগ্রহ জাগিয়ে রাখে। পরে ধীরে ধীরে নূতনের রং খসে গল্পও পুরনো হয়। লক্ষ্য করার মতো বিশেষ কিছু পাওয়া যায় না সেগুলোর মধ্যে। তাদের বৃত্তান্ত থেকে এটাই স্পষ্ট হয়ে ওঠে যে সাধারণ মজুরদের জীবন সর্বত্রই সেই এক, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। তাই যদি হয় তা নিয়ে খোশ গল্প করার কি আছে? কিন্তু কেউ কেউ আবার নতুন কথাও বলে, 7 জন্মে কেউ শোনেনি এমন সব কথা। কেমন যেন সন্দেহ হয়, তবু শোনে। প্রত্যেকেই তর্ক করে না, কেউ চটেও যায়, কারণ মনে আবার কিসের জানি শঙ্কা জাগে। কি যেন একটা আশার আবছা ছায়াও দোলা দিয়ে যায় কারোর মনে। অস্থির আশঙ্কা ভোলার জন্য ওরা আরো বেশি করে মদ খায়। 10-এর থেকে একটু আলাদা কেউ হলেই ওরা সন্দেহের চোখে দেখে। সে সন্দেহের কারণে তাদের অজানা, যেন ভয় পায়, হোক পান সে জলো, কিন্তু মোটের ওপর একটা ধারায় চলছে তো জীবনটা। কে জানে কি ঝামেলা বাঁধাবে ওই সব লোকগুলো। নাই বা থাক সুখ, স্বস্তি তো আছে। জীবনের ভারী বোঝাটা একইভাবে বয়ে এনেছে ওরা, বইছে বইবে। জেনে রেখেছে ও থেকে মুক্তি নেই, আর মুক্তি যদি নেই তবে হেরফের হলে দুঃখ বাড়বে বই, কমবে না। অতএব যারা নতুন কথা বলে ওরা চুপচাপ তাদের পাশ কাটিয়ে যায়। নয়া মানুষগুলো অন্য কোথাও চলে যায়। কেউ কেউ কারখানায় কাজ নিয়ে থেকেও যায়, কিন্তু গড্ডালিকা প্রবাহে মিশে যেতে না পেরে থাকে এক পাশে। এমনি করে গোটা 50 বছর কোনো মতে বেঁচে থেকে লোকগুলো একে একে চায় মরে। 2 মিখাইল ভলাসভ এর জীবনটাও এই একই রকমের। লোমশ শরীর, এই এতখানি পুরো ভুরুর তলায় কুতকুতে চোখ জোড়া দিয়ে দুনিয়াটাকে ও দেখে সন্দেহ আর অবহেলার দৃষ্টিতে। কারখানার সেরা মিস্ত্রিও। বস্তিতে ওর ঝুরি নেই গায়ের জোরে, কিন্তু ওপরওয়ালা সাথে ব্যবহারটা কর্কশ বলে রোজগারটা বেশি হয় না। তারপর ছুটির দিনে ও কাউকে না কাউকে ধরে ঠ্যাঙাবেই। কাজেই
কেউ ওকে দেখতে পারে না, ভয়ে ওর কাছে ঘেঁষেই না কেউ। পাল্টা ঠ্যাঙানি দেবার চেষ্টা করেছে কেউ কেউ, কিন্তু পেরে ওঠেনি। কাউকে তেড়ে আসতে দেখলেই হলো, ভলসাপ ইট, পাথর, কাঠ, লোহা হাতের কাছে যা পাবে তুলে নিয়ে দুপা ফাঁক করে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তাক করে। ওই লোমশ হাত আর চোখ থেকে ঘাড় পর্যন্ত দাড়ি ছাওয়া মুখ দেখলেই লোকের পিলে চমকে উঠত। সবচেয়ে ভয়ঙ্কর হলো ওর খুদে খুদে ধারালো চোখ দুটোর দৃষ্টি, যেন ছুচলো লোহার মতো মানুষকে A4 করে দেয়। সে কি চেহারা তখন ওর, যেন ভয় লেশহীন নির্মম হিংস্র বুনো জানোয়ারটা ঝাঁপিয়ে পড়ল বলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপা গলায় গর্জায়, পালা বলছি, শালা কুত্তির বাচ্চা, পালা, চাপ। দাড়ির ফাঁক দিয়ে হলদে বড় বড় দাঁতগুলো ঝিলিক মারে। উপক্ষের আত্মারাম তখন প্রায় খাঁচা ছাড়া। গাল দিতে দিতে তারা গুটি গুটি পালায়। তুরপুনের মতো তার ধারালো দুই চোখে বিদ্রুপের হাসি ঝিলিক মারে। সংক্ষেপে সে বলে, শালা কুত্তির বাচ্চা। মাথা খাড়া করে এগিয়ে যায়, তারপর চিৎকার করে বলে, আয় না দেখি কোন শালার মরার স্বাদ হয়েছে। ও স্বাদ কারণেই। ভলাসব কথা বড় একটা কয় না। পুলিশ হোক, বড় বড় অফিসার, ওপরওয়ালা, যেই হোক, সবাইকে বলে কুত্তির বাচ্চা। ওটা ওর মুখের বুলি। বউকে কুত্তি ছাড়া ডাকে না। এই কুত্তি, আমার প্যান্টটা ছিঁড়ে একসা হলো যে। ছেলে পাভেলের তখন 14 বছর বয়স। বাপ কেন জানি একদিন তেড়ে এসে ঝুঁটি ধরতে গেল তার। ছেলে একটা ভারী হাতুড়ি তুলে বলল, গায়ে হাত দিয়েছ তো? বার্চ গাছের উপর মেঘের ছায়া যেমন উদ্যত হয়, তেমনি ছেলের দীর্ঘ পাতলা দেহটার সামনে খাড়া হয়ে ভলাসব বলল, দূর। হাতুড়ি ওঠাই পাভেল। বাস, ঢের গুতনি খেয়েছি, আর না। ছেলের দিকে একবার তাকিয়ে লোমশ হাত দুখানা পেছনে মুড়ে নিল ভলাসব। কাষ্ঠ হাসি হেসে বলল, আচ্ছা আচ্ছা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে করল, সাধে কি আর কুত্তির বাচ্চা বলি? কিছুক্ষণ পর বউকে গিয়ে বলল, আমার কাছে আর টাকা পয়সা চাইবি না, তোর ছেলের অন্ন খাবি এখন থেকে। সাহস করে জবাব দেয় বউ, আর তুমি টাকাগুলো মদের গেলাসে ফুকবে, তাই না? তোর তাতে কি রে কুত্তি, আমি মেয়ে মানুষ রাখবো। মেয়ে মানুষ রাখেনি ও, কিন্তু এরপর যে 2 বছর বেঁচে ছিল ছেলের সঙ্গে একটি কথাও কয়নি, আর তাকে যেন দেখতেও পাইনি। একটা কুকুর ছিল ভালসবের, মালিকের মতোই তার বিরাট লোমশ দেহ। প্রতিদিন যাবার সময় কারখানা পর্যন্ত সঙ্গে সঙ্গে যেত, আর সন্ধ্যাবেলায় গেটের সামনে গিয়ে প্রভুর অপেক্ষায় বসে থাকত। ছুটির দিনগুলো সুরিখানায় ঘুরে ঘুরে বেড়াতো ভলাসব। কথা বলতো না কারো সঙ্গে, কেবল মানুষ মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টির আঁচড় দিত, যেন খুঁজছে কাউকে। কুকুরটা তার ঝাঁকটা লেজ ঝুলিয়ে দিনমান প্রভুর পায়ে পায়ে ঘুরত। রাত্রিরে মাতাল হয়ে বাড়ি ফিরে ভলাসব খেতে বসে, নিজের পেয়ালায় খাওয়াতো কুকুরটাকে। কোনোদিন ওটাকে গাল দেয়নি, ধরে ঠ্যাঙায়নি, অথচ আদরও করেনি। খাবার পর বাসন কোসন সরাতে স্ত্রীর যদি একটু দেরি হয়েছে, টান মেরে সব মেঝেতে ফেলে দিয়ে 1 বোতল ভোদকা সামনে নিয়ে দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে মুখ এতখানি হা করে গান জুড়েছে। সে কি গান! সেই একঘেয়ে হেরে গলায় আটকে উঠত মানুষ। কুৎসিত আওয়াজটা গলা থেকে বেরিয়ে এসে গোফের সঙ্গে যেন জড়িয়ে যেত। খাওয়া রুটির গুঁড়োগুলো বেরিয়ে আসতে চাইতো ওর গানের ঠেলায়। বসে বসে মোটা মোটা আঙ্গুল দিয়ে দাড়ি গোফে বিলি কাটতো আর গান গেয়ে যেত এক মনে। গানের কথা একটিও বোঝা যেত না। টানা টানা সুরটা শীতের রাতে নেকড়ে বাঘের কান্নার মতো মনে পড়িয়ে দিত। যতক্ষণ বোতলে ভোদকা থাকতো ততক্ষণ গান চলতো। তারপর হয় বেঞ্চিতে এলিয়ে পড়তো, নয়তো টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়তো। গভীর একটানা ঘুম, সেই যতক্ষণ না ভোরবেলায় কলের বাঁশি বাজে। কুকুরটা ওর পাশে শুয়ে ঘুমোতো।
লোকটা মারা গেল একটা নাড়ি ছিঁড়ে। 5 দিন বিছানায় পড়ে ছটফট করলো। মুখটা কালি মেরে গিয়েছিল। চোখে সজোরে বন্ধ করে দাঁতগুলো কড়মড় করত আর থেকে থেকে বউকে বলতো, দে দে আর্সেনিক দে, মেরে ফেল আমায়। ডাক্তার বলে গেল পুলটিস লাগাও আর একটা অপারেশন করতে হবে। আজই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। হাঁপাতে হাঁপাতে মিখাইল বলল, শালা কুত্তির বাচ্চা, তোর কেরদানি ছাড়াই মরতে পারবো, ভাগ শালা। ডাক্তার চলে গেলে স্ত্রী চোখের জলে ভেসে বহু আকুতি মিনতি করলো অপারেশন করাবার জন্য। মিখাইল স্ত্রীর দিকে মুঠি বাগিয়ে বলল শুধু, দাঁড়া, ভালো যদি হই তোকে মজাটা দেখাবো। সকালবেলা কারখানার বাঁশিও বাজলো আর মিখাইল চোখ বুঝলো চিরদিনের মতো। কফিনে শুলো মিখাইল, মুখটা খোলা, ভুরু দুটো রাগে কোচকানো। ওর বউ, ছেলে, কুকুরটা দানিলো ভেজভোস্চিকভ, একটা দাগি চোর মাতাল কারখানা থেকে বিতাড়িত, আর বস্তি থেকে জনকায় ভিখারি গিয়ে ওকে কবর দিয়ে এলো। বউটা নিঃশব্দে একটুখানি কাঁদলো, পাভেল কাঁদলো না। রাস্তায় কফিন দেখে লোকে থেমে পড়ে, বুকের ওপর কুশ চিহ্ন করে বলাবলি করতে লাগলো, পেলাগিয়া এবার বাঁচল। কয়েকজন বলল, যেমন কুকুর ছিল তেমনি কুকুরের মতোই টেসে গেছে। কবর দেওয়া হয়ে গেলে সবাই চলে গেল, কিন্তু কুকুরটা সেই খোঁড়া মাটির উপর বসে বসে অনেকক্ষণ ধরে কবরটা শুকতে লাগলো। কদিন পরে কে যেন মেরে ফেললো কুকুরটাকে। খণ্ড 3। বাপ মারা যাবার সপ্তাহ 2 পরে এক রবিবার সাংঘাতিক মাতাল হয়ে বাড়ি ফিরল পাভেল ভলাসভ। টলতে টলতে ঘরে ঢুকে ঘরের মাথার দিককার চেয়ারটায় ধপ করে বসে পড়ে বাপের মতো করে টেবিলে পিটিয়ে চিৎকার করে হুকুম করলো মাকে, খানা লাও। কাছে সে পাশের চেয়ারে বসে মা 2 হাতে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। মার কাঁধে ঠেলা মেরে সরিয়ে দিয়ে পাভেল বলে উঠল, যাও যাও জলদি করো। ছেলের প্রবল আপত্তি সামলে সস্নেহে বেদনাট্য স্বরে মা বলল, হারে বোকা ছেলে, তামাক খাবো আমি, বাবার পাইপটা বের করে দে শিগগির। পাভেল বলল জড়িয়ে জড়িয়ে, ভারী জিভটা যেন নাড়তেই চায় না। এর আগে আর কখনো ভদকা খায়নি পাভেল। ওর দেহটা দুর্বল হয়েছে কিন্তু জ্ঞান হারায়নি। আমি মাতাল, সত্যি মাতাল? প্রশ্নটা যেন হাতুড়ি পিটিয়ে চলে মাথার মধ্যে। মায়ের আদর আর বিষণ্ণ দৃষ্টিতে অস্বস্তি অনুভব করল পাভেল। বুক ঠেলে কান্না আসতে চায়, সেটা চাপার জন্য আরো বেশি করে মাতলামির ভান করে। মা ওর ভেজা আলুথালু চুলে হাত বোলাতে বোলাতে আস্তে আস্তে বলল, ছি, এ কি করেছিস বাবা? ওর গা গোলাতে শুরু করলো, খুব খানিকটা বমিও হলো। মা তাকে বিছানায় শুইয়ে দেয়, ফ্যাকাশে কপালটার উপর ভিজে গামছা চাপায়। নেশা একটু কেটেছে, কিন্তু তখনও চারদিকে সব যেন ঘুরছে। চোখের পাতা এমনই ভারী যে চোখ তুলে তাকাতে পারে না, মুখে বিশ্রীতে তো স্বাদ। চোখের পাতা একটুখানি ফাঁক করে মায়ের চওড়া মুখখানির দিকে তাকিয়ে অসংলগ্ন ভাবে চিন্তা করে, বোধহয় আমি ছোট বলেই এত নেশা হয়েছে। অন্যেরাও তো খায়, কই তাদের তো কিছু হয় না। আর আমার বমি আসে, মায়ের কোমল স্বর কানে আসে, মনে হয় যেন অনেক দূর থেকে ভেসে আসছে। হাড়ে, এমনই করে মদ খাস যদি, আমায় খাওয়াবি কি করে বলতো? চোখ সেটে বন্ধ করে জবাব দেয় পাভেল, সবাই তো মদ খায়। মায়ের দীর্ঘশ্বাস পড়ে, ঠিকই তো বলেছে, ও নিজেও তো জানে। এক ওই সুরিখানায় যা হোক ছিটে ফোটা সুখের স্বাদ পায় মানুষগুলো। তবু বলে, তাই বলে তুই মদ ধরিসনি বাবা, তোর বাপ তো অনেক খেয়ে গিয়েছে, তার হাতে আমার দশাটা দেখেছিস তো, তুইও আমার মুখের দিকে চাইবি না? মায়ের করুণ কোমল কথাগুলো শুনে পাভেলের মনে পড়ল, বাবা বেঁচে থাকতে সারা বাড়ির মধ্যে মাকে যেন কোথাও দেখাই যেত না, মুখে একটিও কথা ছিল না, স্বামীর মারের ভয়ে যেন সর্বক্ষণ কাটা হয়ে থাকতো। সে নিজেও শেষের দিকে বেশিরভাগ সময় বাইরে বাইরে পালিয়ে বেড়াতো, বাবার সামনে পড়তে চাইতো না, কাজে মায়ের কাছ থেকে দূরে দূরেই রয়ে গেছে বরাবর। নেশাটা ক্রমেই কেটে যাবার পর মাকে ও তাকিয়ে তাকিয়ে ভালো করে দেখলো। লম্বা দেহটা সামনের দিকে ঝুঁকে পড়েছে খানিকটা, হাড় ভাঙা খাটুনি আর স্বামীর ঠ্যাঙানিতে শরীরটা ভেঙে গেছে। একেবারে নিঃশব্দে চলাফেরা নড়াচড়া করে একপাশে একটু কাত হয়ে, যেন সর্বদাই কিসের সঙ্গে ধাক্কা খাবে এমন একটা ভয়। চওড়া লম্বাটে ফোলা ফোলা কোচকানো মুখ,
তাতে জ্বলজ্বল করছে একজোড়া ঘন ভীরু আর্তচোখ, বস্তির 8-10টা মেয়ের মতোই। ডান ভুরুর ওপর দিকে একটি গভীর কাটা দাগ থাকায় ভুরুটা একটু উপর দিকে টানা, মনে হয় ডান কানটাও বাঁ কান থেকে কিছু উপরে। তার ফলে সর্বদাই যেন উদ্বেগের সঙ্গে কান খাড়া করে আছে এমনই একটা ভাব মুখে। ঘন কালো চুলের ফাঁকে ফাঁকে সাদার রেখা ঝিলিক দিয়েছে। সব মিলিয়ে কোমল, বিষণ্ণ, ভীরু চেহারা। গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ে মায়ের। ছেলে আস্তে আস্তে বলল, কেঁদো না মা, একটু জল দাও, দাঁড়া বরফ দিয়ে জল নিয়ে আসি। মা ফিরে এসে দেখলো পাভেল ঘুমিয়ে পড়েছে। ছেলের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। টিনের বাটিটা কাঁপে, থরথর করে। বরফের টুকরোগুলো ঠুন ঠুন করে বাজে। বাটিটা টেবিলের ওপর নামিয়ে রেখে মা হাঁটু গেড়ে বসে পড়ল আইকনগুলোর সামনে। মাতাল জীবনের কোলাহল আছড়ে পড়ছে জানালার সারসির গায়ে। হৈমন্তী সন্ধ্যায় স্যাঁতস্যাঁতে আঁধারে অ্যাকর্ডিয়নের সজোরে আওয়াজ। কে একজন হেরে গলায় গান ধরেছে, কুৎসিত ভাষায় খিস্তি করছে আরেকজন। শোনা যাচ্ছে মেয়েদের ক্লান্ত বিরক্ত গলা। বরাসব্দের ছোট্ট বাড়িখানার আবহাওয়া এখন আগের চেয়ে অনেক শান্ত সংহত। অন্য বাড়িগুলোর চাইতে কেমন যেন একটু আলাদা রকম। পাড়ার একধারে ওদের বাড়ি, জলার ধার ঘেঁষে একটা উঁচু ঢালুর উপর। বাড়িখানার প্রায় 3 ভাগের 1 ভাগ জুড়ে রান্নাঘর, তাতে পাতলা পার্টিশন দিয়ে আলাদা করা একখানা ছোট ঘর। সেখানে থাকে মা। বাকি অংশে 2টো জানালাওয়ালা একটা সমকোণ ঘর। এক কোণে পাভেলের বিছানা, আর সামনের দিকে একটা টেবিল আর 2 বেঞ্চি। আসবাবের মধ্যে গোটা কয়েক চেয়ার, একটা ছোট আয়নাওয়ালা ড্রেসিং টেবিল, কাপড় চোপড় রাখার জন্য একটা ট্রাঙ্ক, দেয়ালে একটা ঘড়ি, আর এক কোণায় রাখা 2টো আইকন। পাভেলের চালচলনও অল্প বয়সী ছেলে ছোকরাদের মতোই। একটা অ্যাকর্ডিয়ন করা ইস্ত্রির খড়খড়ে শার্ট, জমকালো টাই, গালস, ছড়ি সব কিনে এনেছে। সন্ধেবেলার আড্ডায় যায় সে, নানা রকম নাচ শেখে। রবিবার ভদকা খেয়ে মাতাল হয়ে বাড়ি ফেরে, কিন্তু ভদকা ওর সয় না। সোমবার ঘুম ভাঙে মাথা ধরা, বুক জ্বালা, ফ্যাকাশে মুখ আর সারা দেহে যন্ত্রণা আর অবসাদ নিয়ে। একদিন মা জিজ্ঞেস করলো, কিরে কাল রাত খুব ফুর্তি করলি? মুখ বেজার করে তেতো সরে জবাব দিল পাভেল, ঠিক আর বলো না, এর চেয়ে মাছ ধরা ভালো, কিংবা একটা বন্দুক কিনে শিকার করা। তবে ও কাজ করে খুব মন দিয়ে, ফাঁকি দেয় না, জরিমানা হয় না, চুপচাপ থাকে, বেশি কথা বলে না। কিন্তু ওর বড় নীল চোখ দুটোর মধ্যে কিসের যেন অস্বস্তি। ওর মায়ের চোখও ঠিক অমনি। পাভেল বন্দুক কিনল না, মাছও ধরতে গেল না। তবু দেখা গেল ও আলাদা পথ ধরেছে। আড্ডায় আগের চেয়ে কম যায়, রবিবার কোথায় যেন যায়, কিন্তু বাড়ি ফেরে মাতাল না হয়ে। মায়ের তীক্ষ্ণ চোখে ধরা পড়ে যে ছেলের মুখখানা দিন দিন ধারালো হয়ে উঠছে। চোখ দুটির গাম্ভীর্য বাড়ছে, আর ঠোঁট দুটি যেন একটা কঠিন রেখায় আশ্চর্য সংবদ্ধ। মনে হয় ওর অন্তরে কি একটা নিঃশব্দ রাগ, নয়তো কোনো একটা রোগ ওর দেহ খুইয়ে দিচ্ছে। আগে বন্ধু বান্ধব আসতো, এখন বাড়িতে ওকে পাওয়া যায় না বলে তারা আশা ছেড়ে দিয়েছে। মা খুশি হয় মনে মনে। ছেলে তার কারখানার সবার থেকে আলাদা, কিন্তু আবার কেমন যেন আবছা ভয়ও দেখা দেয়। চারপাশের এদো পলির ভিড় থেকে শটান সরে এসে কোন পথেই বা চলছে তার ছেলে। এক সময় জিজ্ঞাসা করে, হ্যাঁ রে পাশা, শরীর ভালো আছে তো তোর? ভালোই তো আছি, জবাব দেয় ছেলে। এত রোগা হয়ে গেছিস? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মায়ের বুক ঠেলে। বই নিয়ে আসতে লাগলো পাভেল বাড়িতে। লুকিয়ে লুকিয়ে পড়ে, পড়া শেষ হলে লুকিয়ে রেখে দেয়। মাঝে মাঝে কি সব যেন টোকে বই থেকে, তাও লুকিয়ে রাখে। মা ছেলের মধ্যে কথাবার্তা, দেখাশোনা কমই হয়। সকালবেলায় নিঃশব্দে চা খেয়ে কাজে যায়, দুপুরে খেতে আসে, সামান্য 2-1টা এদিক ওদিক কথা হয় তখন। তারপর সেই সন্ধ্যায় এসে সযত্নে নেই খেয়ে পড়তে বসে। অনেকক্ষণ পরে রবিবার সেই সকালে বেরোয়, ফিরে অনেক রাতে।
মা জানে ছেলে শহরে যায়, থিয়েটার দেখে, কিন্তু শহরের কোনো বন্ধু সাত জন্মে এ বাড়ি আসে না। ছেলেও যেন দিন দিন বোবা হয়ে যাচ্ছে। যেটুকু কথা বলে মায়ের কান ঠিক ধরে, ওর ভাষায় নতুন রীত। আগে সেই বিশ্রী রুক্ষ কথাবার্তা নেই, নতুন ভাষায় কথা কয় ছেলে। সবটা বোঝে না মা। তাছাড়া চাল চলনও যে বদলেছে সেটাও চোখে পড়ে। আগের মতো ফুলবাবুটি সাজে না, সাজের যে শরীর, কাপড় চোপড় সাফ রাখার দিকেই নজর বেশি। আগের মতো চিল্লনও নেই, চলন বলন হয়েছে সহজ, হালকা, মোলায়েম। মায়ের ভাবনা হয়, মায়ের সঙ্গে ব্যবহারও তার নয়া ধরন। কখনো কখনো নিজেই ঘর ঝাঁট দেয়, রবিবার নিজের হাতে বিছানা তোলে, সব সময় মায়ের কাজে সাহায্য করতে আসে। কুলি বস্তির কোনো ছেলে তো অমন করে না। একদিন একটা ছবি নিয়ে এলো পাভেল। তিনজন লোক স্বচ্ছন্দে পথ চলতে চলতে কিসের আলোচনায় যেন ডুবে আছে। ছবিখানি টাঙিয়ে রাখলো দেয়ালে। পাভেল বুঝিয়ে দিল পুনরুত্থানের পর যীশু খ্রিস্ট এমাউস এ যাচ্ছেন। মার খুব ভালো লাগে ছবিখানা, কিন্তু মনে হয় অতই যদি তোর যিশুর উপর ভক্তি, তো গির্জায় যাস না কেন? তাকের উপর বইয়ের সার বেড়ে চলে। এক ছুতোর বন্ধু বানিয়ে দিয়েছিল চমৎকার তাকটা। ওর ঘরটার চেহারা বদলে গেছে। সাধারণত মাকে ও মা বলে ডাকে, আপনি বলে, কিন্তু কখনো কখনো আদর করে বলে মামনি। যেমন রাত্রিরে ফিরতে দেরি হবে মামনি, আবার ভাবতে বসো না যেন। বড় ভালো লাগে মায়ের। ছেলের কথায় কি যেন এক গম্ভীর ভাব মনের মধ্যে বসে যায়। একটুও হালকা কথা নেই, কিন্তু মায়ের ভয় বাড়ে। সময় কাটে, ভয় কাটে না। কি একটা নিয়ে মেতেছে ছেলে, সাধারণ ব্যাপার নয় সেটা। মনটা ভারী হয়ে ওঠে। আবার মাঝে মাঝে ছেলের উপর রাগ হয়। 8-10টা ছেলে কেমন হয় এ বয়সে, অথচ এ ছেলে একেবারে সন্ন্যাসী, কেমন কড়া প্রকৃতির। এই বয়সে মানায় না। আবার মনে হয় কি জানি কোনো মেয়ের প্রেমে টেমে পড়লো না তো, কিন্তু খালি হাতে তো মেয়ে নিয়ে ফুর্তি হয় না। এদিকে মাইনের টাকায় প্রায় সবটাই ও মায়ের হাতে তুলে দেয়। এমনি করে সপ্তাহ গেল, মাস গেল, 2টি বছর চলে গেল কোথা দিয়ে। আশ্চর্য, 2টো বছর নিঃশব্দে নীরবে চলে গেল জীবন। কত ভাবনা মনে উঠে পড়ল, সব অস্পষ্ট আবছা। দিনে দিনে শুধু ভয় বেড়ে গেল। পর্ব 4। একদিন সন্ধেবেলা খেয়ে দিয়ে পাভেল জ্বালানার পর্দা টেনে দিয়ে টিনের ল্যাম্পটা দেয়ালের গায়ে পেরেকে ঝুলিয়ে দিল। তারপর ঘরের কোনায় গিয়ে পড়তে বসলো। বাসন কোসন সরিয়ে মা রান্নাঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে ছেলের পাশে দাঁড়ালো। পাভেল মুখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। অপ্রস্তুত হয়ে ওঠে মা, তার ভুরু জোড়া কুঁচকে যায়। কিছু না রে খোকা। অমনি বলতে বলতে তাড়াতাড়ি গিয়ে আবার রান্নাঘরে ঢোকে। সেখানে মিনিট খানেক নিঃশব্দে দাঁড়িয়ে কি যেন ভাবলো, তারপর পরিষ্কার করে হাত ধুয়ে এসে ছেলের পাশে দাঁড়ালো। এই শুধু ছিলাম মুখ গুজে, এসব কি পড়িস তুই? আস্তে আস্তে জিজ্ঞাসা করে। বই বন্ধ করে পাভেল বলে, বসো মা। মা ধপ করে বসে যেন ভয়ঙ্কর গুরুতর একটা কিছু শুনবে এমনই ভঙ্গিতে পিঠটা টান করে দেয়। মায়ের দিকে তাকায় না পাভেল। আস্তে আস্তে বলতে আরম্ভ করে। স্বরটা কেন জানি কঠোর হয়ে ওঠে। এই যে সব বই পড়ছি দেখছো, এসব পড়া নিষেধ। আমরা যারা এমনি করে খেটে খুটে খাই, তাদের সম্বন্ধে সব সত্যি কথা লেখা আছে কিনা, তাই পড়া নিষেধ এসব বই। এগুলো গোপনে ছাপা হয়। এসবের খবর পেলে আমাকে টেনে নিয়ে জেলে পড়বে। জেল? সত্যি কথা জানতে চাই কিনা তাই, বুঝলে? হঠাৎ যেন বিশ্বাস বন্ধ হয়ে আসে মায়ে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ছেলের দিকে। এ যেন অন্য মানুষ, অচেনা। ওর গলার স্বরটা যেন অন্যরকম, আগের চেয়ে গভীর, নিচু, গমগমে। পাভেল তার ঝাঁকড়া গোফ চোরায় চিমটি কাটতে কাটতে ভুরুর নিচ দিয়ে কেমন অদ্ভুত ভাবে ঘরের কোণের দিকে চেয়ে থাকে। ছেলের জন্য বড় ভয় করে তার মায়ের। কেমন মমতা হয়। জিজ্ঞাসা করে, আচ্ছা খোকা, তাহলে এসব করিস কেন? মাথা তুলে মার দিকে তাকিয়ে সে জবাব দিল অনুচ্চ ধীর স্বরে, সত্য কথা জানতে চাই বলে। স্বরটা কোমল কিন্তু কঠিন।
চোখে কেমন একটা একগুঁয়েমির দীপ্তি। মায়ের বুকের মধ্যে কে যেন বলে গেল ছেলে তার কঠিন ব্রত নিয়েছে। অতি সঙ্গোপন সাংঘাতিক সেই ব্রতের মন্ত্রে চিরকালের মতো তার দীক্ষা হয়ে গেছে। চিরকাল জীবনের সব কিছুকে নিয়তি বলে মেনে বিনা প্রশ্নে মাথা পেতেছে মা। আজও কোনো কথা খুঁজে পায় না। কঠিন দুঃখে তার হৃৎপিণ্ডখানা কুকড়ে মুচড়ে যেতে লাগলো। গাল বেয়ে নিঃশব্দে গড়াতে লাগলো ফোঁটা ফোঁটা চোখের জল। কেঁদো না মা, ছি, অত্যন্ত কোমল স্বরে বলে পাভেল। কিন্তু মায়ের মনে হলো এ তো সান্ত্বনা নয়, বিদায় নেওয়া। ভাবো তো মা, পাভেল বলে চলল, কি জীবন আমাদের এখানে। তোমাদের বয়স 40, তুমি কি সত্যি করে বেঁচেছ? বাবার মার খেয়েছ, এখন আমি বুঝি কেন বাবা তোমায় মারত। নিজে যে নরক ভোগ করেছে তার শোধ তুলেছে তোমার উপর। কষ্ট পেয়েছে, অসহ্য মনে হয়েছে, কিন্তু কখনো বোঝেনি কেন এমন হয়। বাবা এই কারখানায় কাজ করেছে 30টা বছর। শুরু করেছিল সেই যখন মোটে 2টো বাড়ি নিয়ে এর পত্তন হয়েছিল। সেই জায়গায় এখন 7টা। মন দিয়ে শোনে মা, ভয়ও হয়। কি অপূর্ব এক আলো জ্বলছে ছেলের চোখে। টেবিলে বুকটা ঠেকিয়ে মায়ের অশ্রুসিক্ত মুখখানার দিকে ঝুঁকে বলে যায় সে, সত্যকে যে জেনেছে তার বাণী। এ বিষয়ে এই ওর প্রথম বক্তৃতা। যে সব কথা সে অত্যন্ত স্পষ্ট করে জেনেছে, বুঝেছে, তারই বিষয়ে সে বলতে লাগলো। জোয়ান বুকের সমস্ত শক্তি আর নিষ্ঠাবান ছাত্রের উদ্দীপনা নিয়ে। মাকে বোঝানোর চাইতে নিজেকে পরখ করার প্রয়োজনই বেশি। মাঝে মাঝে থামে, কথা হাতড়ায়। তখন সামনে দেখতে পায় ওই আর্ত মুখ আর অশ্রুসিক্ত ঝলমলে প্রসন্ন দুটি চোখ। ভয়ে বিস্ময়ে তাকিয়ে আছে ওর দিকে তারা। ওর বড় মায়া হয় মায়ের জন্য। আবার বলতে আরম্ভ করে, কিন্তু এবারে অন্য কথা নয়, শুধু মায়ের নিজের জীবনের কথা। কোনোদিন একটু আনন্দ পেয়েছ মা? মনে করে রাখার মতো কি ছিল তোমার জীবনে? মা শোনে, বিষণ্ণভাবে মাথা নাড়ে। কি যেন একটা নতুন অচেনা ঢেউ দিয়েছে বুকের মধ্যে। হরসও লাগায়, আবার প্রাণও কাঁদায়। ওর ভাঙা বুকটায় যেন আদর করে হাত বুলিয়ে দিয়ে যায়। এর আগে ওর নিজের কথা এমন করে কেউ তো বলেনি। এতদিনের আবছা অস্পষ্ট কি সব ভাবনা যেন জেগে ওঠে। জীবনের সেই অস্থির অসন্তোষ, যৌবনের সেই সব নির্বাপিত চিন্তা ও অনুভূতি আবার ফিরে আসে। শহীদের সঙ্গে তা নিয়ে বলা কওয়া অনেক করেছে, কথা চলেছে কত বিষয়ে, কিন্তু সে শুধু নালিশ ফরিয়াদ, যন্ত্রণার মূলটা খুঁজে পায়নি। আর আজ ওর ছেলে সামনে বসে আছে, সে মায়ের ব্যথা বুঝেছে, মায়ের দুঃখে তার প্রাণ কেঁদেছে, গর্বে মায়ের বুক ফুলে ওঠে। তার চোখ মুখের অভিব্যক্তি, তার কথাগুলো মায়ের মনটা ছুঁয়ে যায়। করুণা, মায়া, মমতা, এসব যে মেয়েদের জন্য নয়, এ কথা জানে মা। মেয়েদের জীবন সম্বন্ধে যা বলছে পাভেল, তা তো সবই জানা, অতি পুরনো, তিক্ত বাস্তব। শুনে অস্পষ্ট কি একটা অনুভূতি নাড়াচাড়া করে। মনে আসে অজানা একটা কোমলতা। বাধা দিয়ে মা বলে, কি করতে চাস এখন? প্রথম নিজের পড়াশোনা, তারপর অন্যদের শেখানো। আমাদের শ্রমিকদের পড়তে হবে, জানতে হবে আমাদের জীবনে এত কষ্ট কেন। পাভেলের কঠিন নীল চোখ দুটো একটা কোমল আলোয় ভরে উঠল। দেখে খুশি হয়ে ওঠে মা। গালের বলি রেখার ভাঁজে ভাঁজে চোখের জল তখনও থরথর কাঁপছে, কিন্তু শান্ত স্নিগ্ধ মৃদু হাসিতে তার ঠোঁট দুখানি ভরে উঠল। ওদিকে মনের মধ্যে লড়াই চলছে। জীবনের সর্বনেশে চেহারাটাকে অমন খাঁটি করে বুঝেছে এই ছেলে। তার জন্য একদিকে গর্ব আর অন্যদিকে ভয়। ওইটুকু ছেলে, কথা বলার ধরন তার আলাদা, অত বড় কাজ একটা হাতে তুলে নিয়েছে। এই জীবনটা তো সবাই সইছে মা অব্দি, ও তো অভ্যেস হয়ে গেছে সবার। বলতে চায়, একা তুই কি করবি রে বাবা, কিন্তু বলতে পারলে না। তার ছেলে আজ একজন বুদ্ধিদীপ্ত মানুষ হয়ে উঠেছে চোখের সামনে, হয়তো একটু দূরে সরে গেছে, যা, তার প্রতি মুগ্ধতাকে নষ্ট করতে মন সরল না। পাভেল দেখল মায়ের ওষ্ঠের স্নিগ্ধ হাসি,
তার মুখের একাগ্রতা, তার চোখের জ্যোতিতে বিচ্ছুরিত ভালোবাসা। মনে হলো তার মাকে সে বোঝাতে পেরেছে তার সত্য। নিজের বাকশক্তিকে সে গর্বিত বোধ করলো। নিজের ওপর বিশ্বাস বেড়ে গেল। আরো উত্তেজিত হয়ে উঠল ওর ভাষা, স্বর, বলার ভঙ্গি। কখনো হাসে, কখনো কপালটা কুঁচকে ওঠে, কখনো বা ঘৃণায় কথাগুলো আগুন হয়ে ওঠে। ঘরের মধ্যে ঝনঝন করে বাজে শক্ত কথাগুলো। মা ভয় পেয়ে যায়, মাথা নেড়ে আস্তে আস্তে বলে, সত্যি বুঝি? সব সত্যি, দৃঢ় কণ্ঠের জবাব আসে। সে বলে, তাদের কথা যারা এই দুর্ভাগাদের ভালো করতে চেয়েছে, সত্যের বীজ বপন করেছে তাদের অন্তরে, কিন্তু জীবনের শত্রুরা জানোয়ারের মতো ওদের তাড়া করে বেড়ায়, জেলে পড়ে পাঠায় ঘানি টানতে। আমি দেখেছি তাদের মা। উত্তেজিত স্বরে চিৎকার করে ওঠে পাভেল, তারাই মানুষের মতো মানুষ। তাদের কথা ভেবে ভয় পায় মা। আবার জিজ্ঞাসা করতে চায়, সত্যি বুঝি? কিন্তু সাহস হয় না। নিঃশ্বাস বন্ধ করে পাথরের মতো শোনে, বুঝতে পারে না কেমন ধারা মানুষ এরা। এই যারা ওর ছেলেকে এমন সর্বনেশে কথা বলতে আর ভাবতে শিখিয়েছে। অবশেষে বলে, হ্যাঁ রে, ভোর যে হয়ে এলো, শুতে যায় এবার, একটু ঘুমিয়ে নে। যাচ্ছি মা, যাচ্ছি, বলে পাভেল। মায়ের উপর ঝুঁকে পড়ে সুধয়, যা বললাম বুঝতে পেরেছ মা? দীর্ঘ নিঃশ্বাস পড়ে, বুঝেছি রে। আবার চোখে জল আসে, হঠাৎ ফুপিয়ে ওঠে, ওরে সর্বনাশ হবে তোর। পাভেল উঠে পায়চারি করে, তারপর বলে, এখন বুঝলে তো আমি কোথায় যাই, কি করি, সবই খুলে বলেছি। এখন তোমার কাছে আমার এইটুকু কথা, যদি আমায় ভালোবাসো, আমায় বাধা দিও না মামুনি। খোকা, খোকা, হয়তো এসব কথা না জানলেই আমার ভালো হতো, কাতর স্বরে মা বলে। পাভেল মায়ের হাতখানা নিজের হাতে তুলে নিয়ে শক্ত করে চেপে ধরে। ওর উত্তেজিত দৃঢ় কণ্ঠের মামনি ডাকে অভিভূত হয়ে যায় মা। আর এমন করে হাত ধরাটাও একেবারে নতুন, অদ্ভুত। না, আমি কিছু করব না দেখিস। তার গলা ভেঙে যায়, কিন্তু তুই সাবধানে থাকিস। সাবধান হতে বলল বটে, কিন্তু কি যে বিপদ মা নিজেই জানে না। তবু কাতর কণ্ঠে আবার বলে, বড্ড যে রোগা হয়ে যাচ্ছিস। স্নেহঝরা দৃষ্টি দিয়ে পাভেলের শক্ত সুঠাম দেহখানাকে যেন একেবারে বুকের ভিতর টেনে নিয়ে পরক্ষণেই নিচু গলায় তাড়াতাড়ি করে বলল, ভগবান তোর সহায় হন, তোর পথে তুই যা, আমি কখনো বাধা দেব না। কিন্তু একটা কথা বলি, লোকের সঙ্গে অত নির্ভয়ে কথাবার্তা বলিস নে। মানুষের বিষয়ে হুঁশিয়ারি হওয়া দরকার। ওরা একে অন্যকে দেখতে পারে না। নিজেদের মধ্যে ওদের কি ভীষণ হিংসে, ঘেন্না, লোভ, একজনের অপকার করে অন্যের আনন্দ। একবার যদি ওরা বোঝে তুই ওদের স্বরূপ ফাঁস করে দিয়ে ওদের বিচার করতে শুরু করেছিস, ওরা তোকে ঘেন্না তো করবেই, ছিঁড়ে খাবে। দরজার গোড়ায় দাঁড়িয়ে পাভেল শোনে মায়ের ভয়ার্ত কথাগুলো। শেষ হলে একটু হেসে বলে, হ্যাঁ, মানুষ ভালো নয়, কিন্তু যেদিন থেকে জেনেছি যে সংসারে সত্যি বলে একটা জিনিস আছে, সেদিন থেকে ওদের একটু ভালো বলে মনে হচ্ছে। আবার হেসে সে বলে চলল, আমি নিজেই জানি না কেমন করে কি হলো। ছোটবেলায় কি ভয় করতাম সবকিছুকে, তারপর বড় হলাম যখন, তখন লোকগুলোকে ঘেন্না করতে লাগলো ওদের নীচতার জন্য। কিন্তু আবার কাউকে কেন যে ঘেন্না করতুম তা নিজেই কে জানে। তবে এখন বুঝি, লোকগুলো যদি খারাপ হয়েই থাকে, সেজন্য যে ওরা সবাই দোষী এমন নয়। বুঝেছি বলে বুকটা আগের চেয়ে হালকা হয়ে গেছে। পাভেল থামে, যেন বুকের মধ্যে কার কথা শুনতে পায়। তারপর কি যেন ভাবতে ভাবতে আস্তে আস্তে বলে, এই হলো সত্যি কথা মা। হ্যাঁ ভগবান, তুই কি সাংঘাতিক বদলে গেছিস। ছেলের দিকে তাকিয়ে অস্ফুট সুরে বলল মা। পাভেল ঘুমিয়ে পড়লে সন্তর্পণে নিজের খাট ছেড়ে তার বিছানার কাছে দাঁড়ায় মা। চিত হয়ে শুয়ে আছে পাভেল। সাদা বালিশটার ওপর ওর কঠিন বিবর্ণ মুখখানার প্রতিটি রেখা তীক্ষ্ণভাবে প্রকট। রাতের জামা পরে খালি পায়ে মা দাঁড়িয়ে থাকে, হাত দুখানি বুকের ওপর চাপা, ঠোঁট দুটি নড়ে কি এক অব্যক্ত ভাষার ব্যঞ্জনা। চোখ থেকে গাল বেয়ে বড় বড় ঘোলাটে ফোঁটা গড়িয়ে পড়ে। পর্ব ৫। আবার সেই নিঃশব্দ জীবন। বড় দূরের
অথচ বড় কাছে। সপ্তাহের মাঝখানে কি একটা ছুটি পড়ল। বাড়ি থেকে বেরোবার সময় মাকে বলল, পাভেল, শনিবার দিন শহর থেকে কজন বন্ধু বান্ধব আসবে মা। শহর থেকে কথাটা আওড়েই কেন যেন হঠাৎ ফুপিয়ে উঠল মা। পাভেল বিরক্ত হয়ে একটু চেঁচিয়েই জিজ্ঞাসা করে, কি হলো আবার তোমার? অ্যাপ্রন দিয়ে চোখ মুছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা। জানি নে বাপু, এমনি। ভয় করছো? করবে না, স্বীকার করে মা। মায়ের দিকে ঝুঁকে বাপের মতো ঝাঁঝিয়ে ওঠে পাভেল, বললে, ভয়ে ভয়ে তো গেলাম সবাই। ভয় পায় বলেই তো কর্তারা আরো জুজুর ভয় দেখিয়ে কাবু করে রাখে। রাগ করিস নে, কাতর কণ্ঠে মা বলে উঠল। ভয় কেন পাবো না বল? সারাটা জীবন ভয় করে করে প্রাণটা অবধি ভয়ের পাষাণ চাপা হয়ে আছে যে। মাপ করো মা, কিন্তু এছাড়া পথ নেই, নরম হয়ে নিচু গলায় বলল পাভেল। পাভেল চলে গেল। 3টে দিন ভয়ে ভয়ে রইল মা। বুকের কাঁপুনি আর থামে না। যত সব অচেনা সর্বনেশেরা কি না এখানে এসে জুটবে। ওরাই তো ছেলেটাকে এই পথ বাতলেছে। ওদের বাতলানো পথেই তো ছেলেটা চলছে। শনিবার দিন কারখানা থেকে এসে পাভেল হাত মুখ ধুয়ে কাপড় বদলে বেরোতে বেরোতে মায়ের দিকে না তাকিয়ে বলে গেল, কেউ এলে বলে দিও আমি এলাম বলে। ভয়টয় পেও না যেন। অসাড় হয়ে একটা বেঞ্চিতে বসে পড়ল মা। আধার মুখে তাকিয়ে পাভেল বলল, না হয় কিছুক্ষণের জন্য অন্য কোথাও থেকে ঘুরে এসো না। শুনে দুঃখ পেল মা। মাথা নাড়িয়ে বলল, না, কেন ঘুরে আসতে যাব? নভেম্বরের শেষ, দিনের বেলায় হিম জমাট মাটির উপর মিহি বরফ পড়েছে। ছেলে চলে গেল। বরফগুলো খড়মড় করে ওঠে তার পায়ের চাপে। জানালার শার্সির গায়ে ঘাপটি মেরে আছে কালো কালো অন্ধকার। মা দু হাতে বেঞ্জিতে ভর দিয়ে দড়ির দিকে তাকিয়ে বসে থাকে। বসে বসে অপেক্ষা করে। মনে হলো অদ্ভুত পোশাক পরা সাংঘাতিক কতগুলো লোক চারিদিক থেকে আসছে অন্ধকারে চুপিসারে গুড়ি মেরে। কে যেন বাড়িটার চারধারে দেয়াল হাতড়ে হাতড়ে হদিশ খুঁজছে। কে যেন কোথায় একটা শেষ দিল। চারদিকের থমথমানির উপর দিয়ে হালকাভাবে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ভাসছে শব্দটা। ভারী মিঠে, কেমন যেন কান্না জাগানো সুর। শূন্য আধারে কিসের সন্ধানে ঘুরছে। ওই ধীরে ধীরে এগিয়ে আসছে। তারপর একেবারে জানালায় গায়ে এসে থেমে গেল। দেয়ালের কাঠের মধ্যে যেন সেধিয়ে গেল। বারান্দায় কার পায়ের আওয়াজ। হুটপাট করে আসছে কে যেন। মা চমকে উঠে দাঁড়ায়। ভুরু দুটো যেন টান খেয়ে উপর দিকে ছিটকে উঠল। দরজা খুলে ঢুকলো মস্ত বড় একটা লো মোলা টুপি পরা মাথা। তারপর একটা ঢ্যাঙা দেহ কুঁজো হয়ে গলে এলো। ভেতরে এসে মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে মস্ত একটা নিঃশ্বাস নিয়ে ডান হাতটা তুলে ভরাট গলায় বলল, নমস্কার। কথা না বলে মাথা ঝুঁকিয়ে মা পাল্টা নমস্কার জানালো। পাভেল বাড়ি নেই। ধীরে ধীরে লোমের কোটটা খুলে নিল লোকটা। একটা পা তুলে টুপি দিয়ে একটা হাইবুট থেকে বরফ ছাড়লো, তারপর অন্যটা থেকে। সেই টুপিটা এক কোণে ছুঁড়ে ফেললো। দুলতে দুলতে ঘরের মধ্যে এলো লম্বা লম্বা পা ফেলে। একটা চেয়ার নেড়ে দেখলো বসা চলবে কিনা। তারপর বসে পড়ে মুখের সামনে হাত আড়াল করে মস্ত একটা হাই তুলল। কদম ছাট চুল, সুন্দর গোলাকার মাথার গড়ন, পালিশ করে কামানো মুখ, গোপজোড়ার চিকন ডগা ঝুলে পড়েছে নিচের দিকে। ডাগর ডাগর বেরিয়ে আসা কটা চোখ দুটো দিয়ে ঘরখানাকে আতিপাতি করে দেখে পায়ের উপর পা দিয়ে চেয়ারে দুলতে দুলতে জিজ্ঞাসা করলো, নিজেদের বাড়ি না ভাড়া? তার মুখোমুখি বসে মা বলল, ভাড়া। বাড়ি খুব একটা ভালো দেখছি না, লোকটা মন্তব্য করলো। পাশা আসবে এক্ষুনি, একটু বসুন, মা নিচু গলায় বলল। লম্বা লোকটা জবাব দিল শান্ত কণ্ঠে, বসেই তো আছি। মায়ের যেন বুকে বল আসে। বড় শান্ত লোকটি। গলার স্বরটা নরম, মুখখানাও সাদাসিধে। দৃষ্টিটা স্পষ্ট, প্রসন্ন। স্বচ্ছ পরিষ্কার চোখ দুটোতে ফুর্তির ঝিলিক। পরনে নীল শার্ট, কালো ঢিলে প্যান্টটা লম্বা বুটের ভেতরে গোজা। লম্বা দুই ঠ্যাং, চোখা চোখা গড়নের ঢেঙা দেহটা একটু নুয়ে পড়েছে।
লোকটা দেখতে একটু হাস্যকর, তবু সারা মানুষটার মধ্যে আকর্ষণীয় কি যেন আছে, কাছে টানে দূরের মানুষকে। মায়ের ইচ্ছে হলো ওর পরিচয় শুধয়, কোত্থেকে এসেছে, পাভেলের সঙ্গে তার কতদিনের আলাপ। কিন্তু অবসর দিল না সে, নিজেই হঠাৎ জিজ্ঞাসা করলো, অমন করে কপালে কে মেরেছে আপনার? জিজ্ঞাসা করার ধরনটা মমতা ভরা, চোখে স্নিগ্ধ হাসি। কিন্তু মায়ের অপমান লাগলো। ঠোঁট চেপে একটু চুপ করে থেকে অত্যন্ত কাঠখোট্টা রকমের জবাব দিল, আপনার তা দিয়ে দরকার কি? সমস্ত শরীরটা মায়ের দিকে ঝুঁকিয়ে জবাব দিল অতিথি, রাগ করেছেন কেন? আমি কিছু ভেবে জিজ্ঞাসা করিনি। আমার যে মা আমায় পেলেছে, তারও মাথায় অমনি একটা দাগ ছিল কি না, হুবহু এই আপনারটার মতো। একটা মুচির সঙ্গে থাকতো, সে মেরেছিল তাকে। আমার মা ছিল ধোবা, আর সেই লোকটা ছিল মুচি। আমাকে পুষ্যি নেবার পর মাতাল লোকটাকে কোথা থেকে ধরে আনে, কপালে অনেক দুঃখ ছিল কিনা। বাপ কি মায়েরই না মারতো মাকে! ভয়ে আমার সারা গায়ে রক্ত হিম হয়ে যেত। তার প্রাণ খোলা কথায় মায়ের রাগ জল হয়ে গেল। এখন ভয় হলো, এই অদ্ভুত অতিথির সঙ্গে সে রুক্ষ ব্যবহার করেছে। পাভেল এসে রাগ করবে না তো? অপরাধীর হাসি হেসে বলল, আমি ঠিক রাগ করিনি, তবে বড় হঠাৎ কথাটা পারলেন কিনা। আমার স্বামীর আদরের চিহ্ন ওটা, অক্ষয় স্বর্গবাস হোক ওর। আচ্ছা, আপনি কি তাতার? লোকটা পা নাচিয়ে একগাল হাসলো। মনে হলো ওর কান দুটো পর্যন্ত যেন মাথার পেছন দিকে সরে গেল। পরক্ষণে গম্ভীর হয়ে গেল, বলল, না, এখনো হতে পারিনি। ঠাট্টাটা বুঝতে পেরে হেসে বলল, মা, আপনার কথা শুনে রুশ ভাষা বলে মনে হয় না কি না? মাথা ঝাঁকিয়ে হাসতে হাসতে অতিথি জবাব দিল, ঠিকই বলেছেন, রুশ ভাষার চাইতে অনেক ভালো ভাষা আমার। আমার বাড়ি কানেভ। আমি খখল। খখল হলো ইউক্রেনবাসীদের রুশ ভাষায় চলতি নাম। এদিকে অনেকদিন আছেন? শহরে এসেছি প্রায় বছর খানে, কিন্তু কারখানায় মাত্র এই 1 মাস হলো। এখানেই থেকে যাব। আপনার ছেলে এবং আরো জনকয় বেশ ভালো লোকের সঙ্গে আলাপ হয়েছে। গোফজোড়া টানতে টানতে জবাব দিল অতিথি। বেশ ভালো লাগে লোকটিকে, তার উপর অমন করে ছেলের তারিফ করছে। মার ইচ্ছে হলো প্রতিদানে কিছু একটা করে। জিজ্ঞাসা করলো, একটু চা দিই? একা খাবো কেন, দাঁড়ান, আসুক সবাই। কাঁধ উঁচিয়ে জবাব দিল লোকটা। ওর কথা শুনে আবার ভয় করে মার। সাগ্রহে মনে মনে নিজেকে বলল, সবাই যেন এর মতোই হয়। বাইরে আবার পায়ের শব্দ। দরজা তাড়াতাড়ি খুলে গেল। উঠে দাঁড়ায় মা, অবাক হয়ে যায়। ঘরে ঢুকলো একটি মেয়ে, ছোট্ট খাট্ট দেখতে, কিষান মেয়ের মতো সাদাসিধে মুখ, চুলের রাশ একটা মোটা বেনিতে বাঁধা। দেরি হয়ে গেছে বুঝি আমার? আস্তে নরম সুরে বলল মেয়েটি। দরজার বাইরে চেয়ে জবাব দিল খখল, আরে না, হেঁটে এসেছেন নিশ্চয়ই। আপনি নিশ্চয়ই পাভেল মিখাইলভিচের মা। নমস্কার, আমার নাম নাতাশা। পুরো নাম কি? মা জিজ্ঞাসা করে। ভাসলিয়েভনা। আপনার পেলাগিয়া নীলবনা। আমাদের পরিচয় তো হয়ে গেল। হলো বই কি, হাসি মুখে মেয়েটিকে দেখতে দেখতে জবাব দেয় মা। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। খখল নাতাশাকে কোট টুপি খুলতে সাহায্য করতে করতে জিজ্ঞেস করলো, বাইরে খুব ঠান্ডা লাগছিল? মাঠে বেজায় ঠান্ডা, যা হাওয়া। অতি পরিষ্কার কণ্ঠ, ঘন নরম। ছোট্ট মুখটুকু, ওষ্ঠ দুটি নিটোল, দিব্যি গোলগার চকচকে চেহারা। কোট খুলে জমে যাওয়া লালচে হাতটা দিয়ে গোলাপি গাল দুটো ঘষতে ঘষতে আর মেঝেতে জুতো খটখট করতে করতে ঘরে গিয়ে ঢুকলো। মা লক্ষ্য করে মেয়েটির গায়ে গালস নেই। কাঁপতে কাঁপতে নাতাশা টেনে টেনে বলে, উহ, একেবার জমে গেছে। বসুন, সামোভারটা চড়িয়ে দিচ্ছি। 1 মিনিটে হয়ে যাবে। ছুটে গিয়ে মা রান্নাঘরে ঢোকে। মেয়েটি যেন কতকালের চেনা। মায়ের প্রাণের সমস্ত দরদটুকু ওর প্রতি উচ্ছ্বসিত হয়ে ওঠে। হাসি মুখে পাশের ঘরের কথাবার্তা শোনে। আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? নাক ডকা বলুন তো।
মেয়েটি শুধয়। আস্তে আস্তে খখল জবাব দেয়, এমনি। এই বিধবাটির কি সুন্দর চোখ দেখেছেন? আমার মায়ের, মানে নিজের মায়ের চোখও হয়তো ঠিক ওই রকমই। প্রায় মনে হয় মার কথা। কেন জানি নে মনে হয় মা বেঁচে আছেন। কিন্তু আপনি তো বলেছেন তিনি মারা গেছেন। যিনি আমায় পেলেছিলেন সেই মা মারা গেছেন। আমি আমার নিজের মার কথা বলছি। হয়তো কিয়েভের রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছেন, আর ভদকা খেয়ে মাতলামো করে দুগালে পুলিশের চর খাচ্ছেন। কি অভাগা ছেলে ভেবে দীর্ঘ নিঃশ্বাস পড়ে আমার। তাড়াতাড়ি করে নিচু গলায় কি যেন বলছে নাতাশা। গলায় উত্তেজনা, খখলের গলা ঝংকার দিয়ে ওঠে। এখনো খুকিটিই রয়ে গেলেন। নাক টিপলে হয়তো দুধ বেরোবে। জন্ম দেওয়া সহজ ব্যাপার নয়, মানুষ করা আরো কঠিন, বুঝলেন? মুগ্ধ হয়ে যায় মা। ভারী ইচ্ছে করে খখলকে আদর করে দুটো কথা বলে, কিন্তু সেই মুহূর্তেই দরজা ঠেলে ঢুকলো নিকোলাই ভ্যাসোভস্কিটভ, দাগি চোর দানিলোর ছেলে। সাধারণত লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে না নিকোলাই। পেঁচার মতো মুখ করে সবার কাছ থেকে সরে থাকে। তার জন্য ওর উপরে লোকের অত্যাচার কম নয়। মা অবাক হয়ে জিজ্ঞেস করে, নিকোলাই তুমি? মাকে একটা নমস্কার পর্যন্ত করলো না। বসন্তের দাগওয়ালা চওড়া মুখটা হাতে চওড়া তেলো দিয়ে মুছতে মুছতে ভারী গলায় জিজ্ঞাসা করলো, পাভেল বাড়ি আছে? না। ভেতরের দিকে তাকিয়ে ঘরে এসে ঢুকলো, নমস্কার কমরেড। মার ভালো লাগে না। নাতাশা যে খুশি হয়ে সানন্দে হাত বাড়িয়ে দিল ওর দিকে, সেটা দেখে তার অবাক লাগলো। নিকোলাইয়ের পর এলো আরো দুজন নিহাত ছেলে মানুষ। একজনের নাম ফিউদর, মা তাকে চেনে, কারখানার পুরনো কর্মী সিজবের ভাইপো। চোখামো, এক মাথা কোকড়া চোর, কপালটা উঁচু। দ্বিতীয় ছেলেটি একটু লাজুক গোছে, সোজা চুল পেতে আছড়ানো। এ ছেলেটি চেনা নয়, কিন্তু ওকে দেখে মার ভয় করলো না। সব শেষে এলো পাভেল, তার সঙ্গে কারখানার ওই দুজন শ্রমিক, মায়ের চেনা। সামোভার চড়িয়ে দিয়েছে মা, সোনামণি, মিঠে করে পাভেল বলল। কৃতজ্ঞতায় মন ভরে যায় মায়ের, কেন সে নিজেই জানে না। ছেলের জন্য কি যে করবে ঠিক পায় না। শুধু ভোদকা কিনে নিয়ে আসবো? না না, ওসব কিছু চাই না, হেসে জবাব দিল পাভেল। হঠাৎ মনে হয় মায়ের মজা দেখবার জন্য ছেলে ওকে মিছিমিছি বাড়িয়ে বাড়িয়ে বলে ভয় দেখিয়েছে। ছেলের কানে কানে জিজ্ঞাসা করলো, এরাই বুঝি তারা? সেই টের পেলেই যাদের পুলিশ ধরবে? হ্যাঁ এরাই। ঘরে যেতে যেতে পাভেল বলে, মা পেছন থেকে হাঁকলো আদরের স্বরে, তুই কি? আর মনে মনে ভাবলো সস্নেহে, এখনো একেবারে ছেলে মানুষ। পর্ব 6। সামোভারটা নিয়ে আসে মা। টেবিলের চারধারে ভিড় করে বসে আছে সব। নাতাশা কোণের দিকটায় আলোর সামনে, হাতে একখানা বই। লোকের অবস্থা এমন বিশ্রী কেন? তার কারণ বুঝতে হলে নাতাশা বলে, খখল জুড়ে দেয়, এবং তারা নিজেরাই বা এমন বিশ্রী কেন? একেবারে তাদের জীবনের গোড়ায় গিয়ে পৌঁছতে হবে। দেখতে হবে ভালো করে। দেখো দেখো বাছারা, ভালো করে দেখো, ভালো করে। চা তৈরি করতে করতে বিড়বিড়িয়ে বলল মা। সবাই চুপ হয়ে যায়। পাভেল ভুরু কুচকে বলে, কি বলছো মা? আমি পিছন ফিরে তাকিয়ে যখন দেখতে পেল সবাই তার দিকে চেয়ে আছে, তখন অপ্রস্তুত হয়ে বলে, মা, এই নিজের মনেই বলছিলাম, ভাবছিলাম সত্যি, একটু দেখ তোরা। নাতাশা অল্প হাসে, পাভেলও মুচকি হাসে। খখল বলল, চা পেয়ে বাঁচলাম, ধন্যবাদ ন্যানকো। ইউক্রেনের লোকেরা আদর করে মাকে বলে ন্যানকো। দাঁড়ান বাবা, ধন্যবাদ তো পরে দেবেন, আগে খেয়ে তো দেখুন, মা বলে। তারপর ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমি থাকায় অসুবিধা হচ্ছে না তোর? সে কি মা, নাতাশা জবাব দেয়, আপনি হলেন বাড়ির কর্ত্রী, আমরা আপনার অতিথি, আপনি থাকলে অসুবিধা হবে? কিন্তু কই মা, চা কই, জলদি জলদি। জমে গেলাম যে, পায়ের হাড়ে হাড়ে ঠকঠকানি লেগে যাচ্ছে। শিশুর মতো কাতর গলায় বলল সে। এই যে দিচ্ছি, এই যে, 1 মিনিট। মা ব্যস্ত হয়ে পড়ে। নাতাশা চা খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর বেনিটাকে পেছনে সরিয়ে হলদে মলাটওয়ালা সচিত্র বইটা পড়তে শুরু করে। মা চা ঢালে আর শোনে।
সন্তর্পণে হাত পা নাড়ে যেন বাসনপত্রের শব্দ না হয়। সমভারে ফুটন্ত জলের গম্ভীর শোষ আওয়াজের সঙ্গে নাতাশার মিঠে গলার রেশ মিশে যায়। ঘরের মধ্যে যেন গল্পের লাটাই থেকে সুতো খুলে চলেছে। সেই কবে বনো মানুষের দল থাকতো পাহাড়ের গুহায়, পাথর ছুঁড়ে বনের পশু পাখি শিকার করত। রূপকথার মতো লাগে। কয়েকবার ছেলের দিকে তাকিয়ে মায়ের জিজ্ঞাসা করার ইচ্ছা হয়, এর মধ্যে আবার নিষিদ্ধ কি আছে যে বই পড়তে নেই? কিন্তু শুনতে শুনতে কেমন যেন ক্লান্ত লাগে। সুতরাং অতিথিদের মুখগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো মা। ওরা কেউ টের পেল না, ছেলেও না। নাতাশার পাশে বসলো পাবেল। ওই সবচেয়ে সুন্দর দেখতে। নাতাশা পড়ছে বইয়ের ওপর নিচু হয়ে ঝুঁকে। সামনে এসে পড়া অবাধ্য চুলগুলো গোছাগুলোকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। কখনো বা বই থেকে চোখ তুলে বন্ধুদের দিকে সস্নেহে তাকায়, মাথাটাই ঝাঁকুনি দিয়ে নিচু স্বরে কি যেন বলে। খখল টেবিলের ওপর বিরাট বুকটা চেপে বসে আছে আর নাকের ডগার উপর দিয়ে আর চোখে চুমড়ানো গোফজোড়া দেখছে। ভেশভুসচিকভ কাঠের মতো সোজা হয়ে চেয়ারে বসে আছে। দুহাঁটুর উপর দুহাতের ভর দিয়ে ভুরু নেই, পাতলা ঠোঁট। বসন্তের দাগলা মুখখানায় কোনো ভাবের বিকার নেই। এ যেন মুখ নয়, মুখোশ। ছকছকে পেতলের সমভারের গায়ে ওর মুখে ছায়া পড়েছে। ছোট ছোট চোখ দিয়ে নিবিষ্ট মনে ও তাই দেখছে। মনে হচ্ছে নিঃশ্বাসও পড়ছে না প্রায়। পড়া শুনতে শুনতে ছোট্ট ফিওদরের ঠোঁট নড়ে নিঃশব্দে, যেন বইয়ের কথাগুলো আপন মনে আওড়ায়। হাঁটুর উপর কোনোই রেখে হাতের তেলয় মুখ চেপে ওর বন্ধু মাথা নিচু করে শুনছে। ঠোঁটের কোণে কেমন একটা চিন্তিত হাসি। যে দুজন পাভেলের সঙ্গে এসেছে তাদের একজনের মাথায় লাল কোকড়া চুল আর সবুজ ফুর্তি ভরা চোখ। কেবলই উসখুস করছে, যেন কিছু বলতে চায়। আর একজনের কদম ছাট হালকা সোনালি চুল, মাটির দিকে চেয়ে আছে আর হাতটা মাথায় বোলাচ্ছে। মুখটা দেখা যায় না। ঘরখানায় কেমন যেন চমৎকার একটা আরামের হাওয়া। অদ্ভুত লাগে মায়ের। এমনটি তো আগে কখনো পাইনি। নাতাশার মিঠে গলা শুনতে শুনতে মনে হয় নিজের জীবনের পুরনো দিনের কথা। সন্ধ্যার আড্ডায় কি বিশ্রী হই হট্টগোল না চলত। ছোকরাদের মুখ দিয়ে ভক ভক করে বেরোতো ভৎকার গন্ধ। আর কি অশ্লীল নোংরা ছিল তাদের ভাষা। কি কুৎসিত ঠাট্টা তামাশাই না করতো সবাই। মনে হতেই হৃৎপিণ্ডটা কুকড়ে ওঠে। মায়া হয় নিজের ওপর। স্বামীর সঙ্গে বিয়ের ব্যাপারটা মনে পড়ে। এক জায়গায় সন্ধ্যায় এক আড্ডা চলছিল। অন্ধকার একটা বারান্দায় দেয়ালের গায়ে ওকে চেপে ধরে ঘোতঘোত করে জিজ্ঞাসা করছিল লোকটা, বল আমায় বিয়ে করবি কিনা। অপমানে ব্যথায় মরে যাচ্ছিল সে। কিন্তু লোকটা দু হাতের মুঠোয় শক্ত করে ওর স্তন ধরে কেবলই চাপ দিচ্ছিল। তার ভিজে গরম নিঃশ্বাস ফসফসিয়ে ওর মুখে চোখে এসে লাগছিল। হাত ছাড়িয়ে পালিয়ে যেতে চেষ্টা করছিল ও। হ্যাচকা টান মেরে একপাশে সরে যেতে চাইছিল, কিন্তু লোকটা গর্জে উঠেছিল, কোথায় যাচ্ছি, জবাব দিয়ে তবে যাবি। লজ্জায় অপমানে ও শরমে মরে যাচ্ছিল, মুখ দিয়ে কথা সরল না। এমনই সময় কে একজন এসে যাওয়ায় তাকে অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিয়েছিল লোকটা। বলেছিল রবিবার ঘটক যাবে। ওর কথার অন্যথা হয়নি। চোখ বন্ধ হয়ে আসে মায়ের। গভীর একটা দীর্ঘশ্বাস পড়ে। ভ্যাসোভস্কিচভ এর প্রতিবাদের অসন্তুষ্ট কণ্ঠ শোনা যায়। মানুষ কেমন ছিল তা জানতে চাইনি আমি। জানতে চাই তাদের জীবন কেমন হওয়া উচিত। ঠিক কথাই বলেছ। লাল মাথাওয়ালা উঠে পড়ে বলে। ফিওদর চেঁচিয়ে ওঠে, না, আমি তা স্বীকার করি না। তর্ক বেঁধে যায়। কথা ছোটে যেন আগুনের হলকা। মা বোঝে না ওরা অমন করে চেঁচায় কেন। উত্তেজনায় সকলের মুখ লাল, কিন্তু চটেনি কেউ। একটি নোংরা কথা কারো মুখে নেই। মা ভাবে মেয়েটির জন্যই সামলে আছে ওরা। নাতাশা নিবিষ্ট দৃষ্টিতে সবাইকে লক্ষ্য করে। ওর চোখের ভাব যেন ভারী ছেলে মানুষ সব। ওর এই গম্ভীর ভাবখানা ভালো লাগে মায়ের। হঠাৎ বলে ওঠে নাতাশা, দাঁড়ান কমরেডরা। সবাই কথা থামিয়ে ওর মুখের দিকে যায়। যারা বলছে আমাদের সবকিছুই জানা দরকার,
তারা ঠিক কথা বলছে। আমাদের মধ্যে জ্ঞানের আলো জ্বললে তবেই তো যারা আঁধারে আছে তারা আমাদের দেখবে। সবকিছু ঠিক আর সাচ্চা জবাব আমাদের হাতের কাছে থাকা চাই। সুতরাং যত সত্য আর যা কিছু মিথ্যা সবই আমাদের জানতে হবে পুরোপুরি। ওর কথার তালে তালে খখলের মাথা নাড়ে। ভেশভস্টিকভ, লাল মাথা আর পাভেলের সঙ্গে যারা এসেছিল তাদের একজন। এরা এক দল হলো। মায়ের কেন জানি ভালো লাগে না ওদের। নাতাশার কথা শেষ হলে পাভেল দাঁড়িয়ে তিনজনের দিকে দৃঢ় দৃষ্টিতে চেয়ে শান্ত কণ্ঠে বলল, শুধু এক পেট খেতে পাওয়াটাই আমাদের সব নয়। যারা আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে, আমাদের চোখে ঠুলি এঁটে রেখেছে, তাদের দেখাতে হবে আমরা সব দেখতে পাচ্ছি। আমরা বোকা নই, জানোয়ারও নই যে পেট পুরে খেতে পেলেই খুশি থাকব। আমরা বাঁচতে চাই, সাচ্চা মানুষের মতো বাঁচতে চাই। শত্রুদের দেখাতে হবে যত নিচেই তারা আমাদের ফেলে রাখো, যত অত্যাচারই করো, আমরা মানুষ এবং জ্ঞানের মাপকাঠিতে তাদের সমান হতে বাধা নেই, এমনকি তাদের চেয়ে বড় হতেও। ছেলের কথা শুনতে শুনতে মায়ের বুকটা গর্বে ভরে গেল। কি স্বচ্ছন্দ সুন্দর কথাগুলো বলল। খাবার আছে অনেকের ঘরেই, খকলে বলে, কিন্তু সাচ্চা মানুষ আঙুলে গোনা যায়। এই যে আমরা জানোয়ারের জীবন নিয়ে এদোপচা পাকের মধ্যে মুখ গুজে পড়ে আছি, তার উপর সেতু বাঁধতে হবে। ওই হলো আমাদের একমাত্র কাজ বন্ধুগণ। সেই সেতুর উপর দিয়ে তৈরি হবে ভাবিকালের মানুষে মানুষে মিতালির রাজ্যে পৌঁছাবার পথ। ভেশভস্টিকভ চাপা গলায় বলে, লড়াইয়ের সময় যখন এসে গেছে তখন আর হাতের ব্যথা সারাবার সময় নেই। মাঝরাত্রিরের পর সভা ভাঙল। সব থেকে আগে উঠে চলে গেল লাল মাথা আর ভেশভস্টিকভ। এ ব্যাপারটাও মার ভালো লাগলো না। মনে মনে মা ভাবল, বাবা কি তারা, আড়ষ্ট ভাবে ঝুঁকে বিদায় দিল তাদের। না খোতকা, আমায় বাড়ি পৌঁছে দেবেন? নাতাশা জিজ্ঞেস করল। নিশ্চয়ই, খখল জবাব দিল। রান্নাঘরে গিয়ে নাতাশা তার কোট টুপি পরে। মা বলল, এই শীতে এমন হালকা মোজা পরেছে, দেব একজোড়া পশমি মোজা বুনে? কিন্তু পশমের মোজায় যে ভারী কুটকুট করে। হাসতে হাসতে বলল নাতাশা। আচ্ছা, কুটকুট না করলেই তো হলো। নাতাশা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখ একটু কুচকে। সেই স্থির দৃষ্টির সামনে মার কেমন যেন বিব্রত লাগে। বলে, কিছু মনে করবেন না মা, আমি বোকা মুখ্য মানুষ, কথাটা বলেছিলাম প্রাণ থেকে। চট করে মায়ের হাতে একটা চাপ দিয়ে আস্তে আস্তে নাতাশা বলে, আপনি কি সুন্দর মা। নাতাশার পেছনে পেছনে যেতে যেতে মায়ের চোখের দিকে তাকিয়ে খখল বলে, শুভরাত্রি নানকো। তারপর কুজো হয়ে বেরিয়ে যায়। মা ছেলের দিকে তাকিয়ে দরজার কাছে দাঁড়িয়ে একটু একটু হাসছে সে। হাসছিস কেন রে? অপ্রস্তুত হয়ে মা জিজ্ঞেস করে। এমনি, মনটা আজ খুশি আছে কিনা। দেখ, আমি বুড়ো হাবড়া, বোকা মুখ্য ঠিকই, কিন্তু ভালো জিনিসের কদর করতে জানি। মনে একটু দুঃখ পেয়ে বলল মা। তা বেশ, শুতে যাও তো এখন, অনেক রাত হলো। যাচ্ছি বাপু, যাচ্ছি। টেবিলের কাছে গিয়ে খুব ব্যস্ত হয়ে সে এঁটো বাসনপত্রগুলো সরাতে আরম্ভ করে। মনের খুশির উত্তেজনায় গা ঘেমে উঠল। প্রথম থেকে শেষ পর্যন্ত কি সুন্দর সব। এত শান্তিতে কাটলো। ভালোই করেছিস খোকা, বড় ভালো ছেলে। তোর ওই খখল আর ওই মেয়েটি, কি বুদ্ধিমতী মেয়ে। কে রে মেয়েটি? স্কুলের দিদিমণি। মেঝেতে পায়চারি করতে করতে পাভেল জবাব দেয় সংক্ষেপে। তাই তো দেখছি, ভারী গরিব। কাপড় চোপড় দেখলেই বোঝা যায়। অমন জামায় চট করে ঠান্ডা লেগে যাবে। ওর বাবা মা কোথায় থাকেন? মস্কোতে। তারপর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে অনুচ্চ স্বরে গম্ভীরভাবে বলে, ওর বাবা মস্ত বড় লোক, লোহার ব্যবসা করে। খানকয় বাড়ি আছে। ও এ পথে এসেছে বলে তিনি ওকে তাড়িয়ে দিয়েছেন। ছোটবেলা থেকে ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছে, যা চেয়েছে তাই পেয়েছে। আর এখন এই রাত্রিরে একা একা 5 মাইল পথ ভেঙে যেতে হবে ওকে। শুনে অবাক হয় না। কপাল কুঁচকে ছেলেটির দিকে তাকিয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। তারপর আস্তে আস্তে জিজ্ঞাসা করে,
কোথায় গেল? শহরে? হ্যাঁ মা। আহারে, ভয় করবে না ওর? ভয় ডর ওর কিছু নেই, হেসে বলে পাভেল। কিন্তু গেল কেন? রাতটা এখানেই তো থাকতে পারতো, আমার কাছে শুয়ে থাকতো। না, সে ঠিক হতো না। ভোরবেলা কেউ ওকে এখানে দেখে ফেলতো হয়তো। তা আমরা চাই না। চিন্তিত ভাবে মা জানালার বাইরে তাকায়, আস্তে আস্তে বলে, বুঝতে পারি নে পাভেল, এর মধ্যে বিপদের কি আছে? মানা করারই বা কি আছে? খারাপ তো কিছু করছিস নে তোরা। ঠিক যেন নিশ্চিত হয়ে পারে না। পাভেলের মুখের দিকে তাকিয়ে থাকে সমর্থনের আশায়। পাভেল শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে বলে দৃঢ় গলায়, না, খারাপ কিছু করিনে আমরা। কিন্তু তাহলেও আমাদের সকলের সামনে খোলা আছে জেলের দরজা, জেনে রেখো। মার হাত শিউরে ওঠে। চাপা গলায় বলে, ভগবান করুন, হয়তো কোনো রকমে এড়িয়ে যেতে পারবি তোরা, কি বলিস? অত্যন্ত কোমল স্বরে পাভেল বলে, তোমায় মিথ্যে আশায় রাখবো না। এড়িয়ে যাবার কোনো পথ নেই আমাদের। একটুখানি স্নিগ্ধ হাসি খেলে যায় তার মুখে। শুতে যাও এবার মা, অনেক খেটেছ আজ। একলা পড়ে গিয়ে জানালার কাছে এসে মা বাইরের দিকে তাকিয়ে থাকে। বাইরেটা বরফে ঝাপসা ঠান্ডা। ঝড়ো হাওয়া বইছে, ঘুমন্ত খুদে খুদে বাড়িগুলোর ছাদের উপরকার জমা বরফ ঝেঁটিয়ে ফেলছে। দেয়ালের গায়ে ছোবল মেরে রাগে ফোঁস করছে, সা করে নিচে নেমে রাস্তায় কুচি কুচি বরফের রাশ উড়িয়ে হাঁকিয়ে নিয়ে চলে যাচ্ছে। মা চাপা গলায় বলে, যিশু, যিশু, দয়া করো। বুকের মধ্যে কান্না উথলে ওঠে। বিপদের কথা ছেলে তা বেশ শুনিয়ে গেল নির্বিকার চিত্তে। কিন্তু মায়ের মন রাতের প্রজাপতির মতো একটা অন্ধ ভয়ে করুণভাবে ছটফটিয়ে মরে। চোখের সামনে যেন একটা বরফ ঢাকা তেপান্তরের মাঠ, তার উপর দিয়ে হাওয়ায় ওরা ফালি ফালি সাদা বরফ। মিহি আর্তনাদ করে ছুটোছুটি করছে, লুকোচুরি খেলছে। মাঠের মাঝখানে চলছে একটি ছোটখাটো মেয়ের ছায়া মূর্তি। বাতাসের সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছে, চলতে যেন আর পারছে না। বাতাস তার পায়ে পায়ে ঘূর্ণি খেয়ে জুড়িয়ে যাচ্ছে, উড়িয়ে নিচ্ছে কাপড়। বরফের ছুচলো টুকরোগুলোকে মুঠো মুঠো করে ছুঁড়ে মারছে তার চোখে মুখে। বেচারা ছোট্ট পা দুখানি ডুবে যাচ্ছে বরফে। যেমনই কনকনে ঠান্ডা, তেমনি রুদ্র চেহারার প্রকৃতি। হেমন্তের তুফানি হাওয়ার মার খেয়ে ছোট্ট একলা ঘাসের সৃষ্টির মতো নুয়ে যাচ্ছে ওর দেহটা। ওর ডান দিকে জলার বুকটা থেকে পাঁচিলের মতো হয়ে আকাশ পানে উঠে গেছে গহন জঙ্গল। সেখানেই রোগা রোগা বার্চ গাছ আর পাতা ছড়া আসপেন গাছেরা ফিসফিসিয়ে কথা কইছে। ওই কোথায় দূরে দেখা যাচ্ছে শহরের আলোয় ঝিলমিল। সারা দেহ ভয়ে কাটা দিয়ে ওঠে মায়ের। ফিসফিস করে বলে, ভগবান, ভগবান, দয়া করো। পর্ব ৭। একটি একটি করে দিন যায়। কে যেন মালা জপতে থাকে। দিন গড়ায় সপ্তাহে, সপ্তাহ গড়ায় মাসে। প্রতি শনিবার পাভেলের বন্ধুরা আসে। যে সুদীর্ঘ সোপান বেয়ে সুদূর ১,০০,০০০ পথ ভাঙছে তারা, প্রতিদিনকার বৈঠকে তার একটি করে পৈঠা এগোয়। নতুন নতুন মানুষ আসে। ছোট্ট ঘরখানায় যেন ধরতে চায় না, দম বন্ধ হয়ে আসে। নাতাশা আসে সারা দেহে ক্লান্তি নিয়ে, হিম কাঠ হয়ে, কিন্তু মুখের হাসিটি তেমনি থাকে, তেমনি উচ্ছল। মা একজোড়া পশমের মোজা বুনে নিজের হাতে তার ছোট্ট পা দুখানিতে পরিয়ে দিয়েছে। প্রথমটাই হেসেছিল নাতাশা, তারপর হঠাৎ চুপ করে একেবারে গম্ভীর হয়ে গেল। আস্তে আস্তে বলল, আমার একজন ধাইমা ছিল, আশ্চর্য স্নেহপ্রবণ। আমার বড় অদ্ভুত লাগে, কি দুঃখের জীবন শ্রমিকদের, কি অবিচার। কিন্তু তাদের অনেক দূরের, ওর কাছ থেকে বহু বহু দূরের কাদের দিকে ইশারা করে বলে, তাদের চেয়ে অনেক বড়, অনেক বেশি নরম মন ওদের। ফরাসবা বলল, কি মেয়ে গো, বাপ মা সবাইকে ছেড়েছেন। দীর্ঘ নিঃশ্বাস পড়ে, কথাগুলো শেষ করতে পারে না সে, চুপ করে যায়। নাতাশার দিকে চেয়ে এক অজানা কৃতজ্ঞতায় বুক ভরে ওঠে। ওর সামনে মেঝের উপর বসে পড়ে। নাতাশার সামনের দিকে ঝুঁকে কি যেন ভাবতে ভাবতে একটু হাসে। বলে, বাপ মাকে ছেড়েছি ও কিছু নয়,
আমার বাবা ভাই সবাই ভারী রুক্ষ স্বভাবের মানুষ, আবার মদ খেয়ে টং হয়ে থাকে। আমার বড় বোন আছে একটি, বড় দুঃখী। ওর স্বামী ওর থেকে বয়সে অনেক বড়, খুব বড় লোক, কিন্তু যেমনই কঞ্জুস তেমনই লোভী। মায়ের জন্য কষ্ট হয়। আপনারই মতো সাধাসিধে সরল মানুষ, এই এতটুকু ছোট্ট, ঠিক খরগোশের মতো ছুটোছুটি করেন, আর তেমনই ভীরু। এক এক সময় এত দেখতে ইচ্ছে করে মাকে। বিষণ্ণভাবে মাথা নেড়ে মা বলে, বেচারি। হঠাৎ নাতাশা মাথাটা পেছন দিকে হেলিয়ে হাতটা বাড়িয়ে দিল, যেন কিছু একটা ঠেলে সরিয়ে দিচ্ছে। না না, এক এক সময় আমি খুবই আনন্দ পাই। মনে হয় আমার মতো সুখী বুঝি কেউ নেই। মুখখানা ফ্যাকাশে হয়ে যায়, নীল চোখ দুটো ঝলসে ওঠে। দুহাত মায়ের কাঁধের উপর রেখে গভীর আবেশে মৃদু কণ্ঠে বলে, যদি জানতেন কি বিরাট কাজ আমরা হাতে নিয়েছি, যদি বুঝতেন। মার মনে একটু যেন ঈর্ষা দেখা দেয়। আমি তো বুড়ো হাবরা, মুখ্য সূক্ষ্ম মানুষ। অত্যন্ত ব্যথার স্বরে বলে উঠতে যায়। পাভেল এখন আর আগের থেকে বেশি কথা বলে, আরো সাগ্রহে জোর দিয়ে তর্ক করে। দিনের পর দিন আরো যেন রোগা হয়ে যাচ্ছে। মায়ের মনে হয় নাতাশার সঙ্গে কথা বলার সময় ওর চোখের কঠিন দীপ্তি যেন কোমল হয়ে আসে, ব্যবহার ভাবভঙ্গি সহজ হয়, গলা নরম হয়ে আসে। মনে মনে ভাবে, তাই হোক, ভগবান করুক তাই যেন হয়। মুখে মৃদু হাসি ফোটে। বৈঠকের সময় তর্ক বিতর্ক চরমে উঠলে খখল উঠে দাঁড়িয়ে ঘন্টা পেটা হাতুড়ির মতো সামনে পেছনে দুলতে দুলতে ভরাট ভারী গলায় সহজ সরল কিছু বলে। সবাই শান্ত হয়ে যায়। কাজ কাজ করে সকলকে ব্যতিব্যস্ত করে তোলে গোমরামুখ ভ্যাসভস্চিকভ। সে আর লাল মাথা সাময়লভ সর্বদা তর্ক বাধায়। ওদের পেছনে থাকে ফর্সা চুল ইভান বুকিন। ওকে দেখলে মনে হয় বুঝি এক্ষুনি অ্যালকেলি সলিউশন লাগিয়ে ধূপ খেয়ে এসেছে। ইয়াকভ সোমভ পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট মানুষ, কথা কয় কম এবং মৃদু গম্ভীর গলায়। এই লোকটি আর চওড়া কপাল ফিওদর মাজিন সর্বদা পাভেল আর খখলের পক্ষ নেয় তর্কাতর্কির সময়। কখনো কখনো নাতাশার জায়গায় শহর থেকে আসে চশমা পরা পাতলা ফর্সা দাড়িওয়ালা নিকোলাই ইভানভিচ। কোন এক দূর প্রদেশে ওর জন্ম। তার ছাপ রয়েছে ওর ভাষায়, কিন্তু এমনিতে সব দিক থেকে ওর জুড়ি নেই। কখনো বড় কিছু নিয়ে কথা কয় না। বাড়িঘর, কাচ্চা বাচ্চা, রুটি মাংসের দর, ব্যবসা বাণিজ্য, থানা পুলিশ, এইসব। অর্থাৎ আটপৌরে জীবনের বেসাতি ওর বিষয়বস্তু। কিন্তু ওর কথায় লোকের কৃত্রিমতা, গলদ, স্থূলতা, মাঝে মাঝে তাদের হাস্যাস্পদতা, আর সবকিছুতেই তাদের ত্রুটি পরিষ্কার হয়ে যায়। মায়ের মনে হয় ও যেন বহুদূরের একটা আলাদা জগতের মানুষ। সেখানে সবাই সাচ্চা মানুষ, সাচ্চা সহজ তাদের জীবন। এখনকার সবকিছুই যেন ওর কাছে নতুন। না পারছে এখনকার জীবনকে মেনে নিতে, না পারছে তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে। ওর রুচিতে বাচ্ছে, আর বাচ্ছে বলেই এই অবস্থাটা বদলানোর জন্য ওর এই একনিষ্ঠ চাঞ্চল্যবিহীন শান্ত গভীর পণ। মুখের রংটা হলদেটে, চোখের চারধারে মিহি বলি রেখা, গলার স্বরটা ভারী কোমল, হাত দুটি সর্বদা গরম। করমর্দন করার সময় পেলাগেয়া নীলবনার পুরো হাতখানা যেন ওর আঙ্গুলের আলিঙ্গনে জড়িয়ে নেয়। এরকম করমর্দনের পর বুকটা হালকা শান্ত হয়ে ওঠে। আরো লোক আসে শহর থেকে। একটি মেয়ে আসে প্রায়ই, লম্বা রোগা চেহারা, ফ্যাকাশে মুখখানার মধ্যে প্রকাণ্ড বড় বড় দুটি চোখ। নাম সাশা। চালচলন পুরুষালী। কালো মোটা ভুরু জোড়াকে সাংঘাতিক ভাবে টেনে টেনে আর খাড়া নাকটার পাতলা পাশ দুটো কাঁপিয়ে ও কথা বলে। এ মেয়েই একদিন রুক্ষ গলায় সরবে ঘোষণা করলো, আমরা সমাজতন্ত্রী। শুনে একটা বোবা ভয়ে কাঁটা হয়ে মেয়েটির মুখের দিকে চাইল মা। মা শুনেছিল যারকে সমাজতন্ত্রীরা মেরেছে। বহুদিন আগের কথা সে। মায়ের তখন সবে জোয়ান বয়স। ভূমিদাসদের যার মুক্তি দেন, তাইতে নাকি জমিদারদের দল ফোন করেছিল যারকে না মেরে তারা চুল ছাড়বে না। ওই জন্যই নাকি ওদের সমাজতন্ত্রী নাম। তাই বুঝতে পারে না মা কেন তার ছেলে ও তার বন্ধুর দল সমাজতন্ত্রী হয়েছে। সবাই চলে গেলে পাভেলকে মা জিজ্ঞাসা করলো, পাশা, তুই নাকি সমাজতন্ত্রী? হ্যাঁ, কিন্তু সে কথা জিজ্ঞাসা করছো কেন? বরাবরকার মতো সোজা শক্ত হয়ে দাঁড়িয়ে পাভেল বলল, গভীর দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে মা, সত্যি পাভেল, কিন্তু তারা যে জারের বিপক্ষে।
এক জারকে তো তারাই খুন করেছে। থুতনিতে হাত বোলাতে বোলাতে ঘরময় পায়চারি করে পাভেল। তারপর একটু হেসে জবাব দেয়, ওসব আমাদের উদ্দেশ্য নয়। তারপর অনেকক্ষণ বসে ধীরে ধীরে গম্ভীরভাবে মাকে বুঝিয়ে বলে সব। মা ছেলের মুখের দিকে চেয়ে মনে মনে ভাবে, আমার ছেলে খারাপ কিছু কখনো করবে না, করতে পারে না। এরপর থেকে এই ভয়ঙ্কর শব্দটা বারবার শুনে তার ধার আর ভারটা কেটে গেল। এমন তো কত কথাই ওরা ব্যবহার করে যা বোঝা যায় না, অথচ শুনতে শুনতে অভ্যেসে হয়ে যায়। কিন্তু সাশাকে কেন জানি ভালো লাগে না। ও মেয়েটি এলে বড় অস্বস্তি লাগে, ভয় করে। একদিন অসন্তোষে ঠোঁট চেপে খখলের কাছে সাশার কথা তুলে মা বলে, ভারী কড়া মেয়ে, এটা করো ওটা করো বলে নাকে দড়ি দিয়ে ঘোরায় সবাইকে। হো হো করে হেসে উঠে খখল বলল, ঠিক ধরেছেন, খাঁটি কথা বলেছেন। কি বলো পাভেল? মার দিকে চোখ ঠেরে হেসে বলল বনেদি ঘরের মেয়ে। শুকনো জবাব দেয় পাভেল, চমৎকার মেয়ে। তা বটে, সাই দেয় খখল। কিন্তু মুশকিল কি জানো? ওর যা দরকার আমরা তাই চাই, আর করতেও পারি। সে কথা ও বুঝতে পারে না, মাথায় ঢুকে না। এমনকি একটা ব্যাপার নিয়ে ওদের তর্ক শুরু হয়। মা লক্ষ্য করে সাশার হাকিমি চালটা পাভেলের ক্ষেত্রেই বেশি। সময় সময় ধমক দিতেও কসুর করে না। পাভেল হেসে চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। চোখ দুটি ওর কোমল হয়ে ওঠে। আগে নাতাশার বেলায় এমনই হতো। এ ব্যাপারটাও মায়ের ভালো লাগে না। মাঝে মাঝে ওরা আনন্দে যেন ছেলে মানুষের মতো নাচতে থাকে। সাধারণত তা হয় খবরের কাগজে, বিদেশের শ্রমিকদের খবর পড়ে। ওদের চোখ থেকে যেন খুশির ফুলকি ঝরতে থাকে। প্রাণ খুলে হেসে পরস্পরের পিঠ চাপড়ে এক কাণ্ড করে তোলে। মা অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ চেঁচায়, সাবাস জার্মান ভাইরা সাবাস। নেশার আনন্দে যেন চেঁচায়। আবার একদিন হয়তো আওয়াজ ওঠে, ইতালির মজদুর জিন্দাবাদ। অচেনা দূরের বন্ধুদের কাছে এ অভিনন্দন পৌঁছয় না, ভাষাও জানা নেই। তবু ওদের মনে হয় সেখানে গিয়ে পৌঁছেছে ওদের আওয়াজ আর উচ্ছ্বাস। না বোঝা ভাষায়ও বোঝাবুঝি হতে বাকি থাকে না। একদিন খকর কথা তুলল, চল না একটা চিঠি লিখে দিই। ওর চোখে বিশ্ব ছাওয়া ভালোবাসা। তাহলে ওরা জানবে এই রাশিয়াতেও ওদের বন্ধু আছে, যারা একই ধর্মে দীক্ষা নিয়েছে, একই লক্ষ্যের দিকে তাকিয়ে পথ চলছে, যারা ওদের জয়ে আনন্দিত। হাসি মুখে স্বপ্নাচ্ছন্ন লোকের মতো ওরা ইংরেজ, ফরাসি, সুইডেনবাসীদের কথা বলে যেন অন্তরঙ্গ বন্ধু, সব ভালোবাসার জন্য। তাদের ওরা ভালোবাসে, শ্রদ্ধা করে, একই দুঃখ আনন্দের অংশীদার সব। সারা দুনিয়ার শ্রমিকের একাত্ম বোধ জন্ম নিল ছোট্ট ঘরখানার বন্ধ হাওয়ার মধ্যে। সবাইয়ের মন এক সূত্রে বাঁধা পড়েছে। মার মনেও তার ছোঁয়াচ লাগে। মা বুঝলো না কি এই ভাবনা, তবু তার নবীন শক্তি, আশা আর আনন্দ মাকে যেন নতুন জীবনে দিয়ে গেল। একদিন খখলকে বলল, মা তোমরা সব কি বলতো? দুনিয়া শুধু সবাই তোমাদের দোস্ত। কোথায় ইহুদি, কোথায় আরমানি, আর কোথায় অস্ট্রিয়ার মানুষ। সকলের দুঃখ সুখই তোমাদের আপন। ঠিক বলেছেন ন্যানকো, একেবারে ঠিক। আমাদের সবার হাসি কান্না এক হয়ে গেছে। উচ্ছ্বাসিত হয়ে উঠল খখল। আমরা জাত ধর্ম জানি নে, আমরা শুধু জানি দোস্ত আর দুশ্মন। সারা দুনিয়ায় যত শ্রমিক সবাই আমাদের বন্ধু, আর বড়লোক আর সরকারের দল আমাদের শত্রু। দুনিয়ার দিকে ভালো করে তাকালে বুঝি কত শ্রমিক আমরা আছি সারা পৃথিবীতে। আর কি শক্তি আমাদের, সে দেখে আনন্দের সীমা থাকে না। প্রাণের মধ্যে স্রেফ ছুটির হাওয়া বয়। জার্মান, ফরাসি, ইতালির মানুষ জীবনের দিকে তাকিয়ে সকলের ওই কথাই মনে হয়, আমরা সব এক মায়ের ছেলে। সেই মা হলো এই এক দুর্নিবার ভাবনা, সারা দুনিয়ার শ্রমিক ভাই ভাই। ওই আমাদের অক্ষয় মন্ত্র, ওই মন্ত্র আমাদের বুকের বল, প্রাণের আগুন। ন্যায়ের আকাশে ওই সূর্যই জ্বলছে ঝলমল করে। সেই আকাশটা কোথায় জানেন ন্যানকো? শ্রমিকের মনে, এইখানে। সমাজতন্ত্রী হলে সে নিজেকে যাই বলুক না কেন, সে আমাদের ভাই। এক ভাবনায় বাঁধা সত্যিকার ভাই। কালকের, আজকের, চিরকালের ভাই। শিশুর মতো সরল অথচ দৃঢ় এই বিশ্বাস তাদের মধ্যে বেড়ে ওঠে। দিনে দিনে আরো তার মহিমা বাড়ে, একটা বিরাট শক্তি হয়ে ওঠে। মা যখন তাকে দেখে তখন আপন থেকেই তার মনে হয়
ওই যে সূর্যটাকে চোখের সামনে দেখা যাচ্ছে, ঠিক তারই মতো বিরাট আর জ্যোতির্ময় কি একটা জন্ম নিয়েছে। প্রায়ই ওরা গান গায়, অতি সাধারণ সহজ চেনা গান। আনন্দ যেন উপচে পড়ে ওদের উচ্চস্বরে, কিন্তু কখনো আবার নতুন নতুন গান করে দুঃখ ভরা সুরে, গির্জার সঙ্গীদের মতো চাপা গলায় ভারী সুন্দর সুর, কিন্তু একেবারে নতুন। সাধারণ গানে এমন সুর হয় না। গাইতে গাইতে কখনো ওদের মুখ লাল হয়ে ওঠে, কখনো ফ্যাকাশে। গানের কথাগুলো ঝমঝমিয়ে বাজে হাওয়ায়, অদ্ভুত জোর প্রতিটা কথায়। বিশেষ করে একটা গান শুনে মা বিচলিত আর ব্যাকুল হয়ে ওঠে। সে গানে শোনা যায় না দুঃখ ভরা সন্দেহ সংশয়ে ভুল ভুলাইয়ার মধ্যে পথ খুঁজে মরা জীবনের আরতি, না শোনা যায় অভাব অনটন আর ভয়ের পাকে মুখ থুবড়ে পড়ে থাকা জীবনের জলসু আর ব্যক্তিত্ব খোয়ানো মানুষের ফরিয়াদ, একটুখানি ফাঁকা জায়গায় জন্য আধার হাতড়ে ফেরা শক্তিমান মানুষের দীর্ঘশ্বাসও নেই মরিয়া মানুষের ভালো মন্দ সবকিছুর ওপর অদ্যত্ত মুষ্টি আস্ফালন। সবকিছু ভাঙতে পারে অথচ গড়তে অক্ষম এমন অন্ধঘাত প্রতিভাদের জ্বলুনি এই গানের একটি কথাতেও খুঁজে পাওয়া যায় না। এক কথায় নেই পুরনো গোলামি, দুনিয়ার মন মেজাজের লেশটুকু। কড়া কড়া কথাগুলো আর গম্ভীর সুরটা ভালো লাগে না মায়ের, কিন্তু ভারী জোরালো রকম কি যে একটা আছে ওই গানের মধ্যে, তা তার কড়া কথা আর শক্ত সুরকে ছাপিয়ে যায়। মনের মধ্যে কি যে একটা ঘটিয়ে দিয়ে যায় হাজারো ভাবনা দিয়েও, যার খেই তলাশ পাওয়া যায় না। সেই কি যে তাকে মা ওই ছেলে মেয়েগুলোর চোখে মুখে দেখতে পায়। ওটা যেন ওদের পাঁজরার তলায় বাসা বেঁধে আছে। এত তার শক্তি যে কথা সুরের বাঁধন দিয়ে তাকে ধরে রাখা যায় না। গভীরভাবে মন দিয়ে সে শোনে। অন্য গানে মার এমন ওতলা হয় না। এই গানটা ওরা আরো নিচু গলায় গায়, কিন্তু এটাই বেশি জোরালো শোনায়। মার্চ মাসে নতুন বসন্তের প্রথম দিনের হাওয়ার মতো মানুষের মন প্রাণ আচ্ছন্ন করে দেয়। ভ্যাসভস্টিকভ গোমরা মুখে বলে, ও গান এখন আমাদের রাস্তায় বেরিয়ে গাওয়ার সময় এসেছে। ভ্যাসভস্টিকভের বাবা আর এক রাত চুরি করে জেলে গেলেও বন্ধুদের শান্তভাবে বলল, এখন আমাদের বাড়িতেই বৈঠক বসতে পারে। প্রায় প্রত্যেক দিন কারখানা ফেরতা পাভেলের কাছে ওর বন্ধুদের কেউ না কেউ আসে, এসেই বসে বসে বই পড়ে টুকে নেয়। এমনই মশগুল হয়ে যায় লেখাপড়ায় যে নাবার খাবার কথা কারণ মনেই থাকে না। চা জল খাবার খায় বই হাতে নিয়ে। মায়ের কাছে ক্রমশই সব বেশি হেয়ালির মতো ঠেকে। কি অত বলা কওয়া করে ওরা। পাভেল প্রায়ই বলে, একটা খবরের কাগজ বের করতে হবে। অস্থির উত্তেজনায় জীবন চলে। বইয়ের পর বই শেষ হয় তাদের সমান তালে। ভ্যাসভস্টিকভ বলল, একদিন আমাদের নিয়ে লোকে বলাবলি করছে, শিগগিরই হাতে দড়ি পড়বে। খোকন জবাব দেয়, মাছের জন্মই জালে পড়বার জন্য। মায়ের যেন প্রতিদিন খোকনকে বেশি করে ভালো লাগে। ন্যানকো বলে যখন ডাক দেয়, মনে হয় ছোট্ট একটি শিশুর কচি হাতের আদর। রবিবার পাভেলের সময় না হলে খোকন এসে মাকে কাঠ কেটে দেয়। একদিন ঘাড়ে করে একটা তক্তা নিয়ে হাজির। দরজার সিঁড়িটার একটা ধাপ পচে গিয়েছিল। নিজেই কুরুল বের করে নিল, দিব্যি নিপুণ হাতে নতুন একটা ধাপ বানিয়ে বসিয়ে দিল। আর একদিন অমনি করে এসে ভাঙা বেড়াটা বেঁধে দিল। কাজ করতে করতে সর্বদা ও ভারী সুন্দর ব্যথায় ভরা কি একটা সুর ভাজে শীষ দিয়ে। একদিন ছেলেকে বলল, মা, খোকন এসে থাকুক না এখানে, তোদের দুজনেরই সুবিধা হবে। দেখা করার জন্য ছুটোছুটি করে মরতে হবে না, তোমারই কষ্ট বাড়বে। পাভেল বলল, তা না হয় বাড়লো, চিরকাল তো কষ্টই করে এলাম, কিন্তু সেসব ভস্যে ঘি ঢাইলেছি। এবার নয় একটা ছেলের মতো ছেলের জন্যই কষ্ট করলাম একটু। মা জবাব দেয়, তা দেখো আমার তো ভালোই হয়। পাভেল বলে, খোকন উঠে আসে এ বাড়িতে। আজ এখানেই শেষ করছি। বইটি 2টি খণ্ডে লেখা এবং প্রতিটি খণ্ডে 29টি করে পর্ব রয়েছে। ভিডিওতে উল্লেখিত পর্বটি মূলত ভিডিওর সিরিয়াল নাম্বারের জন্য দেওয়া হয়েছে। আজকের ভিডিওটিতে প্রথম খণ্ডের 7ম পর্ব পর্যন্ত পড়া হয়েছে। পরবর্তী ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে বাকি অংশটুকু পড়া হবে। এমনই বিখ্যাত অডিওবুকগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকুন, এবং এছাড়াও আপনারা আরো কি কি বইয়ের অডিওবুক শুনতে ইচ্ছুক সেগুলোর নাম কমেন্ট সেকশনে সাজেস্ট করতে পারেন।